রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে কোনো ভুল করেছে কিনা, সেই ভুলগুলি করলে সেগুলি কি আপনার দৃষ্টিতে, ডক্টর সায়ন্ত? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আলোচনায় মামুন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিএনপির ভুল বলতে মানে আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি যে জায়গাগুলোতে, সেগুলোকে আমি বলছি যে আমার দৃষ্টিতে মনে হয়েছিল যা করতে পারতো, যেটা হয়নি সেই টুকু জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারি। আমার মনে হয়েছিল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের মধ্যে যারা তুলনামূলকভাবে ধর্মভিত্তিক রাজনীতি করে, কেউ কেউ মধ্যপন্থার রাজনীতি করে, কেউ বাম ঘরানার রাজনীতি করে। বিএনপি যেহেতু বামের ডানে ডানের বামে এই পরিচয়ে থাকে, সুতরাং তারা সব পক্ষকে অ্যাকোমোডেট করবার যে চেষ্টাটা ছিল, সেইখানে কোথাও কোথাও গিয়ে আসন সমঝোতার প্রশ্নে এসে একটু হোঁচট খেয়েছে। ফলে অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাওয়ার মতো পরিস্থিতি কোনো কারণে হয়তো তৈরি হয়েছে, তিনি ওইদিকে গেলেন। এইটা বিএনপির তরফ থেকে কিভাবে অলি আহমেদকে ধরে রাখা যায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে, সেই চেষ্টাটায় কোথাও ঘাটতি ছিল কিনা জানি না। এইটা একটা তরুণদের দল এনসিপি, সেই এনসিপিটা তাদের ভোটের বিচারে খুব পার্সেন্টেজ অফ ভোট তাদের খুব হাই না, কিন্তু তাদের মধ্যে একজন তরুণ আছে যারা লেখাপড়া করেন এবং গুছিয়ে কথা বলতে জানেন মিডিয়ায়, এবং কিছু লোকের তাদের প্রতি একটা সহানুভূতি আছে 24-এর শক্তি হিসেবে। সেই হিসেবে তাদের সঙ্গে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পজিশনে বিএনপি যেতে পারলো না কেন, এই আক্ষেপটাও আমার আছে। পাশাপাশি আমার কেন যেন মনে হয়েছে এই নির্বাচনে যদিও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে এটা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে, সেইটার পালসটা বিএনপির অন্য নেতা কর্মীরা কেন যেন মনে হয় ধরতে পারছেন না। ফলে এই নির্বাচনে তাদের এইরকম একটা অনেক জায়গায় মনে হয়েছে যে তারা ধরে নিয়েছেন বড় দল হিসেবে, যেহেতু অতীতের বিভিন্ন নির্বাচনে জামায়াতের পার্সেন্টেজ অফ ভোট বিভিন্ন আসন ভিত্তিক খুবই কম, সুতরাং এটা প্রতিযোগিতায় আসবার মতোই না। তারা 3টা 4টা থেকে হাইয়েস্ট 18টা সিট পেয়ে পাওয়া দল, তাও জোটে থাকলে, একা করলে 3টা 4টার বেশি পায় না। সেই বিবেচনাটা সম্ভবত কেউ কেউ মাথায় রেখেছে এবং ওই তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে কেউ কেউ আছে। ফলে একটা ম্যাসিভ ক্যাম্পেইনে যে তাদের যাওয়া দরকার, প্রতিপক্ষকে যে কখনো হালকা করে দেখতে নেই, সেই সিরিয়াসনেসটা বিএনপির মধ্যে আমি খুব একটা দেখতে পাইনি। বরং আমি এই উদাহরণটা দু এক জায়গায় দিয়েছি যে 1991 সনে আওয়ামী লীগ শুটকোটটাই বানিয়ে মন্ত্রণালয় ভাগ করে নিয়ে বসেছিল যে কে কোন মন্ত্রণালয়ে গিয়ে বসে পড়বে, কিন্তু বিএনপি তখন ডাকসুতে ছাত্রদল জিতলো এবং বেগম খালেদা জিয়ার এরশাদ বিরোধী আপসহীন ভূমিকার কারণে, ওই আন্দোলনে আপসহীন ভূমিকার ইমেজ নিয়ে বিএনপি এইরকম ব্যাপক প্রচারণা এবং ছাত্র সংসদের ওই ইমেজ, খালেদা জিয়ার ইমেজ নিয়ে তারা কাজ করলো মাঠে, এবং ফলাফল কি হয়েছে সবাই আপনারা জানেন। তো এইবার বরং আপনি বাংলাদেশের রাজনীতিতে প্রচারণায় কৌশল অপকৌশল, প্রচার অপপ্রচার সবই চলে, এক এক সময় এক এক রকম হাইপ তুলে এক একটা দল। জামায়াত ইসলাম এরকম ধরেন কেউ কেউ লোকালি ভেস্তে টিকিট বিক্রি করছে, কেউ তারা এইদিকে বিদেশিদের সঙ্গে বসলে বলছে। ডক্টর সাহেব, আমরা এই প্রসঙ্গে পরে আসব, কিন্তু আপনার কথা থেকে নিয়ে আমি একটু ছোট করে এই পর্যায়ে শুধু আপনাকে জানতে চাই, আপনি বলতেছিলেন যে বিএনপি এমন একটা দল যারা ডানের বামে থাকে, বামের ডানে থাকে, অর্থসেন্ট্রিস্ট, কিন্তু এই মানে 2024-এর 5 আগস্টের পরে বিএনপির ভূমিকা নিয়ে আপনারা যারা একই রকম কথা বলছেন, কোনো দর্শক আমাকে জানতে চেয়েছেন যে মানে নতুন নতুন মুখকে আমরা এখন দেখি, কিন্তু আপনারা তো পুরনো মানে টক শোতে, কিন্তু আমরা তো পুরনো মুখ হিসেবে আপনাকে আসলে 20 বছর ধরে, 15-16 বছর ধরে টক শোতে নিয়মিত দেখতেছি। মজার ব্যাপার হচ্ছে, প্রশ্নটা করতে চাইছি এখানে, আপনারা একই রকম কথা এইবার যখন বলছেন 1971 মুক্তিযুদ্ধ, এবং কিছু ক্ষেত্রে আপনাদেরকে মনে হচ্ছে আপনারা যেন সেন্টার রাইট বিএনপিকে টেনে রাইটকে লেফট মানে
লেফটিস্ট রাইট, মানে রাইটটাকে লেফটে নিয়ে যেতে চাচ্ছেন, একটু বাম ধারার রাইটে যেতে চাচ্ছেন, তত আপনাদের ভোট কমছে। আপনারা যত বেশি মুক্তিযুদ্ধের কথা বলছেন, যত বেশি জামায়াতকে রাজাকার বলতেছেন, যত বেশি জামায়াতের ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলতেছেন, তত আপনাদের ভোট কমতেছে। আপনাদের বলতে মানে বিএনপির ভোট কমতেছে। তো এই ব্যাপারটার সাথে আপনি একমত কিনা? যদি ভোট কমেও তারপরও আপনি আপনার সেই বক্তব্যে কনসিস্টেন্টই থেকে যাবেন কিনা? আমার মনে হয় ভোট কমছে কিনা সেটা ভোট হলে বোঝা যাবে, এক। দুই হলো, ভোট কমার পেছনে তো অনেকগুলো উপাদান কাজ করবে, বাড়লেও তার পিছনে অনেকগুলো উপাদান কাজ করবে। বরং বিএনপি তো শুধু ৭১ নিয়ে পড়ে থাকবে এমন দলও নয়, এবং সেটা উচিত নয়, সেটা করছেও না। আমি বরং বিএনপিকে দেখি, বা যারা বিএনপির পক্ষে কথা বলেন বা বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে যখন তারা থাকেন, আলাপ হয় যে আমি যে বিএনপিকে সমর্থন করি এটা অনেকটা শর্ত সাপেক্ষ সমর্থন, এবং এই শর্ত সাপেক্ষ সমর্থন বিএনপিকে অনেকেই করে। সেই শর্তগুলি কি? আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ বাঁকগুলি বিশ্লেষণ করেন, গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি দেখেন, তাহলে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে বাংলাদেশের জন্ম একটা স্বাধীনতা যুদ্ধ, সেইখানে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগও রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, কিন্তু জামায়াত ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং গণহত্যার অভিযুক্ত শক্তি। আবার আওয়ামী লীগ পরে এসে একদলীয় বাকশাল করলো, সেখানে গণতন্ত্র থেকে বিচ্যুত হলো, বহুদলীয় গণতন্ত্রে যে প্রবর্তনটা হলো, সেখানে জিয়াউর রহমানের একটা ক্রেডিট পয়েন্ট যোগ হয়ে গেল। আবার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ৮৬ নির্বাচনে যখন আপনার এরশাদের অধীনে জাতীয় পার্টির সঙ্গে জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ একযোগে গেল, যদিও শেখ হাসিনা বলছিলেন যে এখানে যারা যাবে তারা জাতীয় বেঈমান, তারপরও গেল, সে বিএনপি এবং তার জোট তারা গেল না, এবং বেগম খালেদা জিয়া আপসিত নেত্রী হলেন, এবং তার ফলাফল ৯১ আপনারা জানেন। এর পরবর্তী যেই ইভেন্টগুলো, বড় ইভেন্ট আসছে ৯০-এর গণঅভ্যুত্থান, সেখানে শেষ পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলাম সবারই গণঅভ্যুত্থানে পক্ষের শক্তি হিসেবে ছিল। ২৪-এ এসে আবার আপনি দেখবেন যে আওয়ামী লীগ ৭১ সালে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা এসে গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হলো, আর জামায়াত ইসলাম আবার এইখানে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হলো, আর বিএনপি অ্যাজ ইউজুয়াল আগের মতোই গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হলো। এখন এই যে ৭১, ৮৬ বা এরশাদ বিরোধী আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪-এর গণঅভ্যুত্থান, এই উপাদানগুলি দেখলে আপনি দেখবেন, কিংবা ৭৫ পরবর্তী পট পরিবর্তনে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র উত্তরণ, সব জায়গায় আপনি দেখবেন বিএনপির এই রাজনৈতিক ইভেন্টগুলোকে, হিস্টোরিক্যাল ইভেন্টগুলোতে কন্টিনিউয়াসলি একটা পজিটিভ রোল ছিল। আর আওয়ামী লীগ যদি এখনো নিষিদ্ধ, তাদের এক সময় পজিটিভ ছিল, আবার নেগেটিভ ছিল, আর জামাতের এক সময় গণহত্যাকারীর অভিযুক্ত, আবার এইবার এসে গণঅভ্যুত্থানের পক্ষের। ফলে আমি যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, এই সিদ্ধান্তে আসি যে এই যে শর্তগুলো ম্যাচ করে বিএনপি যাতে এ থেকে বিচ্যুত না হয়, সেখানে শুধু ৭১-কে আমরা স্টিক করতে চাই না। ৭১ আপনি একদম খুবই জোরালো ভাষা বলছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি একটি খুবই সুবিধাবাদী দল? কারণ ২০০১ সালের নির্বাচনের আগে যে ৪ দলীয় জোটের ঘোষণাপত্র, সেটি আমি পড়তেছিলাম, সেই ৪ দলীয় ঘোষণাপত্রের মধ্যে কিন্তু আপনাদের কখনো মনে হয় নাই জামাতে ইসলামী যুদ্ধ অপরাধী। আপনাদের কিন্তু একবারের জন্য মনে হয় নাই যে জামাতে ইসলামী ৭১-এর গণহত্যার সামিল করছে। এইবারও যদি জামায়াত, এইবার কিন্তু বিএনপি জামায়াতকে বাইর করে নাই, জামায়াত বিএনপি থেকে বাইর হয়ে গেছে, যদি থাকতো তাহলে আপনাদের কোনো অসুবিধা হইতো না কিন্তু। না, ওকে, আমরা একটু পরে আসি, আমরা একটু অ্যাডভোকেট রাসেলকে শুনে আসি, নাকি আপনি ১ মিনিট বলবেন? হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে বিএনপি খুবই, আমি আমার কথাটা বলে রেখে, আমার কাছে মনে হয় যে বিএনপি খুবই সুবিধাবাদী দল। এখন এসে জামাতের যেই দোষগুলি তারা বাইর করতেছে, সেই দোষগুলি তো অতীতের দোষ। তারপরে তো মানে যদি দোষও হয়, তারপরে তো বিএনপি তাকে ভালোবাসতে কোনো অসুবিধা হয় নাই। আপনার প্রশ্নটা আমি তুলে রাখলাম, এর পরের সময় আপনি সুযোগ জি আমি আপনাকে প্রশ্ন ছাড়াই আপনি এটি শুরু করেন। ইন দ্য মিন টাইম আমি এই যে লিফলেটটা দেখতেছিলাম, যেখানের মধ্যে খুব খুশি বেগম খালেদা জিয়াকে এবং জনাব মতিউর রহমান নিজামীকে ৪ দলীয় জোট ঘোষণার সময়, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি একটু জনাব অ্যাডভোকেট আল মামুন রাসেলের কাছে একটু আসতে চাই। অ্যাডভোকেট রাসেল, আমি জামায়াতের আমিরের ভেরিফাইড ফেসবুক
পোস্টে জনাব ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পোস্ট থেকে আমি একটু পড়ে শোনাই। সম্প্রতি লক্ষ্য করেছি কেউ কেউ জামাতে ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই, সত্যিই যদি আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এই ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। জামায়াতের মন মতো না হলে সোশ্যাল মিডিয়ায় যে ক্রমাগত আক্রমণ এবং সেই আক্রমণের মধ্যে কোনো শালীনতা, কোনো ধরনের যুক্তি, কিচ্ছু ধার না ধারা, এইটাকে আপনি কিভাবে দেখেন এবং জামায়াতের আমিরের পর অনুরোধের পর এইটা আসলে থামবে কিনা? অ্যাডভোকেট রাসেল। জি, অসংখ্য ধন্যবাদ খালিদ ভাই এই চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট সাখাওয়াত ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ঠিকানার যারা দর্শক আছে তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে খালিদ ভাই, আমি আসলে এটা আমাদের বাংলাদেশের কেন যেন একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আপনি শুধু বললেন যে জামাতের বিপক্ষ লিখলে মানুষ গালাগালি করে। আপনি আমার পেজে, আমি যে টকশোগুলোতে রিসেন্টলি টকশোগুলোতে আমি যাচ্ছি, আপনি আমার পেজে দেখবেন মানে শত শত, মানে আমি এমন কমেন্ট আমি নিজেও নিতে পারি না। আমাকে রাজাকারের বাচ্চা, পুরোপুরি রাজাকার, এ মা ধরে বাবা ধরে। এখন আমি এগুলোকে আসলে মানে বাংলাদেশে একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আমি এটা বলছি না তারা গালি দিলে আমি তাকে গালি দিতে হবে। কেউ আমাকে কুকুর আমাকে কামড় দিবে জন্য আমি কুকুরকে কামড় দেবো, আমি এটা কখনো বিশ্বাস করি না। এবং জামাত থেকে আমরা সবসময় এটা বিশ্বাস করি, যারা ইসলামকে ওন করে তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় বলেছে এবং সূরা আসরের মধ্যে বলেছে যে নিশ্চয় ক্ষতির মধ্যে তারাই, ওয়াল আসরে, সময়ের কসম, ক্ষতির মধ্যে তারাই আছে যারা ধৈর্য ধারণ করেছে তারা ছাড়া, এবং কল্যাণের পথে মানুষকে ডেকেছে। মানে আপনি ধৈর্য ধারণ করলে আপনি ক্ষতির মধ্যে নেই, এটা আল্লাহ তাআলা একবারে কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছে। কিন্তু এটা কি, তার মানে যারা ইসলামকে ওন করে, এটা কি জামাত ইসলামে প্র্যাকটিস করা হয়? না না না, আমি আপনাকে হলপ করে বলতে পারি, যারা জামাতের কিছু আছে, জামাতের সাপোর্টার আছে, কিছু আছে জামাতের সাপোর্টার আছে পছন্দ করে, আর কিছু আছে হচ্ছে জামাতের একবারে সরাসরি। জামাতের কিছু আপনি ম্যান পাওয়ারে কিছু ক্যাটাগরিজ আছে, আপনি কর্মী, তাদের হচ্ছে রোকন, কিছু ক্যাটাগরিজ আছে। আমি মনে করি কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ কখনো এটা করে না। যারা পার্সোনালি পছন্দ করে, আসলে আমি একটা কথা বলি খালিদ ভাই, জামাতের ব্যাপারটা হচ্ছে জামাতের একটা কালেকটিভ হ্যাপিনেস আছে, একটা কালেকটিভ সরোনেস আছে। মানে জামাতের যারা জনশক্তিরা, তারা যদি একজনে আপনি দেখবেন জামাতের এই রিসেন্টলি গুম কমিশনে একটা আসছে যে জামাতের সবচেয়ে বেশি গুম হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ফেরত আসছে। তার কারণ হচ্ছে জামাতের যদি সাতক্ষীরাতে কেউ একজন যদি গুম হয়, তাহলে প্রত্যেকটা উপজেলা, জেলা শহরে আপনি যাবেন, যাকে জিজ্ঞেস করবেন জামাতকে ওন করে, সে বলবে যে মনে হচ্ছে যে আমার ভাইকে আমি হারিয়ে ফেলেছি। মানে প্রতিবারটা এত বেশি জোরালো হয়। তার মানে তাদের যে কালেকটিভ হ্যাপিনেসটা একরকম, আবার কালেকটিভ সরোনেস, এই যে কেউ শহীদ হলে সে মনে করে নিজের ভাইকে হারিয়ে ফেলেছি, আবার কাউকে এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা হচ্ছে কালেকটিভ মিথ্যা কথা বলায়, কালেকটিভ যে জিনিসটা করা হয় না সেই জিনিসটা তারা আরোপ করায়। আমি দেখি যে এই জিনিসটা, মানে আমাকে যদি আপনি রেটিং করতে বলেন, আওয়ামী লীগ ওইগুলি করেছে, এনসিপি ওইগুলি করেছে, জামায়াত ইসলামী সবচেয়ে বেশি করেছে। আমি আপনাকে শুরুতেই বলেছি জামাত ইসলামের যখন আনন্দিত হয় সবাই মনে করে, আমি সাপোজ জামাত ইসলাম এবার এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি যত বড় বড় পোস্ট গুলো আছে, হ্যাঁ, যেমন আমাদের সুপ্রিম কোর্টের বারে সহকারী অ্যাটর্নি জেনারেল বা 1-150 জন আমরা দেখেছি, তার মধ্যে হয়তো 10 জন থেকে 12 জন হচ্ছে জামাতের, আর বেশিরভাগই বিএনপির। কিন্তু বিএনপির যদি কোনো কিছু মানে অ্যাচিভমেন্ট হয়, তাহলে তারা মনে করে পার্সোনালি আমি অ্যাচিভ করেছি। আর জামাতের যদি কোনো একজন সমর্থক যদি অ্যাচিভমেন্ট কোনো কিছু করে, তাহলে প্রত্যেকেই মনে করে যে আমি, এটা আনন্দটা আমার। এই জন্য জামাতের এই আনন্দের দিক থেকে তারা হচ্ছে কালেকটিভ হ্যাপিনেস, আবার হচ্ছে দুঃখের দিক থেকে তারা কেউ একজন ভাই আহত। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে, জামাতের কালেকটিভ হ্যাপিনেসের কথা যেটা বলতেছেন সেটা আমি মানিও, কালেকটিভ সরনেসের কথা যেটা, মানে দুঃখের কথা যেটা আপনি বলতেছেন সেটাও আমি মানি। আমি আবারও বলি, মানে এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যখন জামায়াতের আমিরের সাথে কথা বলি, আমরা যখন আপনার সাথে কথা বলি, তখন আমরা একরকম প্রকাশ এবং প্রচার পাই। যখন আমরা দেখি যে আপনাদের বিপক্ষে কোনো কথা বললে এই আক্রমণটা কিভাবে আসে, সেইটা আমাদের আরেকটা এটা খালিদ ভাই, এটা কিন্তু সবার ক্ষেত্রে
সবার ক্ষেত্রে আজকে 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 আপনি যদি আজকের এই শোতে আমি বিএনপির বিরুদ্ধে যতগুলো কথা বলবো, যারা বিএনপির ম্যান পাওয়ার আছে, যদিও ওনারা অন্য অন্য কাজে ব্যস্ত, যদি সোশ্যাল মিডিয়া অথবা হচ্ছে যে ভালো কাজগুলো টক শো দেখায়, এত সময় কিন্তু বিএনপির লোকজনের বা বিএনপির ম্যান পাওয়ারের কিন্তু এত সময় নেই। কিন্তু জামাতের এই জায়গাটা ঠিক আছে, তারা হচ্ছে এই যে খালিদ ভাইয়ের একটা টক শো, এই টক শোতে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু সমালোচনা সংযোজন বিয়োজন হবে, আমার জ্ঞানের গভীরতা বাড়বে, এই জন্য যে আসে, এটাকে আপনি তো সাধুবাদ জানানো উচিত যে তারা। আমি আপনাকে পড়ে শোনাই শহীদুল ওনার নাম। কেউ আপনাকে বকা দিলে তাকে জামায়াত মনে করেন, এটা একটা স্বপ্নদোষের মতো না ভাই। কেউ আমাকে বকা দিলে আমি তার সাথে এঙ্গেজ হইতে চেষ্টা করি, আমি দেখি তার ফেসবুক পেজে বা তার অন্যান্য সময় সে কি বলে, তো সেই জন্য আমি বুঝতে পারি। এই যে আপনি একটা কথা বললেন, এই কথাটা কি একটা জাতীয় টেলিভিশনে, এইটা সরি মানে অনেক মানুষ এটা দেখে, জাতীয় টেলিভিশন না ধরেন, এটা একটা ইয়াতে এটা বলার মতো কথা? আমি এগুলি প্রত্যেকটা কথায় আমি এটা বলতে পারি আপনাকে, এটা আমি বললাম। কেউ আমাকে বকা দিলে আমি তাকে জামাত মনে করি, ব্যাপারটা এরকম না। একদম জামাতের নাম ধরেই, জামায়াতের কর্মীরাই, জামায়াতের লোকরাই দেয়, আমি এটা দেখেও দেখছি। অনেকে বলে কি, আমি বলি অ্যাডভোকেট হেলাল, আমি বলি অনেকে বলে যে এটা বট বাহিনী করছে, কিন্তু বট বাহিনী বলে কিন্তু কিছু নাই। প্রত্যেকটা বটের পিছনে একটা মানুষ আছে না, একটা মানুষ থাকে, মানুষ আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা মানুষকে, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি শুনতে পাচ্ছি। খালিদ ভাই আমরা যেকোনো একটা আইডি আইডেন্টিফাই কিভাবে করি? আমরা আইডেন্টিফাই করি এভাবে যে আইডিটা হচ্ছে প্রোফাইল পিকচারটা কার দেয়া আছে। হ্যাঁ, আমি রিসেন্টলি আফ্রিকা গিয়েছি। আফ্রিকায় একজন আওয়ামী লীগের একজন নেতার সাথে আমার দেখা হয়েছে এই পূর্ব আফ্রিকায়। তো যাওয়ার পর ওনার মোবাইলটা আমি দেখলাম, ওনার মোবাইলে আমি কয়েকটা এই আইডি দেখলাম, যে কোন একটা আইডির মধ্যে হচ্ছে আপনার জামাতের আমিরের, না আমি দেখেছি তার মোবাইলে, আমি দেখেছি। মোবাইল তো একটা ব্যক্তিগত ব্যাপার, বন্ধু না হইলে কাউরে কেউ দেখতে দেয় না। তার ওখানে সাইন ইন করা একটা বিএনপির একটা আইডি আছে, আর একটা জামাতের একটা আইডি আছে। আপনি তার মোবাইল কি করে দেখলেন? এটা হচ্ছে তৃতীয় পক্ষ। না মোবাইল কি করে দেখলেন? আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে আমরা গল্প করতে করতে সামনে তার মোবাইলটা আপনি দেখেছেন? আমি সাধারণত দেখি না অন্যের মোবাইল এরকম করে। না এটা দেখি না, এটা আমি নিজেও দেখি না। হঠাৎ তারটা দেখি না, হঠাৎ হচ্ছে সে যে কোনো একটা টক শো আমাকে দেখাচ্ছে, টক শো দেখতে গিয়ে আমি এই জিনিসটা দেখলাম, একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা দেখলাম যে হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা আমি দেখতে পেলাম, এই ছবিটা হচ্ছে জামাতের আমিরের ছবি দেয়া আছে। তখনই আমার একটু হলো, আমি মনে করি, আমি প্রথমত হচ্ছে আমি বলছি যে এটা যদি কেউ করে, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, এটা করার কোনো ধরনের সুযোগ নেই। আমার মনে হয় অ্যাডভোকেট রাসেলের এই ব্যাপারে অবস্থান, আমার কাছে কেন যেন মনে হচ্ছে তৃতীয় একটা পক্ষ, এই যে নিজেদের মধ্যে একটা জুলাইয়ের যারা আছে তাদেরকে একটা ডিসপিউট তৈরি করার জন্য যে কোনো একটা প্রক্রিয়া করতে পারে। কিন্তু কেউ যদি জামাতের পক্ষ থেকে যারা আদর্শিক সংগঠন করে, যারা আদর্শকে ওন করে, আমি মনে করি তারা এটা করলে এটা তাদের সাথে কখনো যাবে না। এটা করলে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম। ওকে, আমার মনে হয় অ্যাডভোকেট রাসেল বিষয়টি খুব পরিষ্কার করেছেন। আমি দুইটা একটু পড়ি। ফাহিম শেখ, এই দুজন ব্যক্তিকে আনলে কি আপনার দালালি বন্ধ হয়ে যাবে? আমার জন্য বলতেছেন উনি, সেটা আপনি 6 মাস ধরে আপনাকে মেসেজ করে যাচ্ছি, তারপর আপনি এই দুজন ব্যক্তিকে আনছেন না। একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আর একজন হচ্ছেন ফরহাদ মজার। আমি চেষ্টা করেছিলাম ভাই ফরহাদ মজার বা আব্দুল্লাহ বিন রাজ্জাক, মানে ফরহাদ মজার আব্দুল্লাহ বিন রাজ্জাক বা ওরকম কারোর সাথে বসতে রাজি হন নাই। আমার দালালি বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে আপনি অনেক কনসার্ন আছেন দেখে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে মেপেছেন যে সবার থেকে জামাত শিবির গালাগাল বেশি করে? এটা সমালোচনার জন্যই, সমালোচনা করা মাত্র হইতে পারে ভাই, আমার বিবেচনায় ভুলও হইতে পারে। যাই হোক, অনেকে কিন্তু জামাত শিবিরকেও গালাগালি করেন, এই কথাও ঠিক। আর আমি অ্যাডভোকেট রাসেল আপনাকে একটা ছোট ওই প্রশ্নের একটা লেজের জায়গা থেকে একটু আপনি বলতে চাই যে ইসলামী দলগুলো, আপনি একটু জাস্ট আইন কানুন এবং মানে তথ্যের ভিত্তিতে আপনি বলবেন যে ইসলামী দলগুলো একটা আরেকটা মানে সবাই এক প্ল্যাটফর্মে না আসার পেছনে কি কোনো কারণ রয়েছে, নাকি কারণটা স্রেফ রাজনীতি বলে আপনি মনে করেন, মানে পলিটিক্যাল? ধরেন না, আমি মনে করি ধরেন কওমি দেওবন্দি সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না জামায়াত সরকার ক্ষমতা আসলে, এটা হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বলতেছেন। অনেক ইসলামিক দল মনে করতেছেন, যেমন জমিয়তে উলামা ইসলামও কিন্তু মনে করতেছে যে জামায়াতরে আসলে ঠিক ইসলামী দলই বলা যাবে না। আপনার কাছে কি মনে হয় যে ইসলামী দলগুলির মধ্যে কি অনেক বেশি পার্থক্য বাংলাদেশে? আমি আসলে খালিদ ভাই, আমি এই জিনিসটা একটু দেখি, কারণ ইসলামকে যারা ওন করে তাদের মধ্যে হচ্ছে, আপনি দেখেন আল্লাহ রাসূল কিন্তু নিজে বলেছেন যে আমার পরবর্তীতে ইহুদিদের যদি
71টা দল হয়, খ্রিস্টানদের যদি 72টা হয়, তাহলে মুসলিম মানে ইসলাম যারা ওন করে তাদের মধ্যে 73টা দল হবে, এভাবে বলেছেন। তার মানে আপনি দেখেছেন আমাদের 4টা মাযহাব আছে, 4টা মাযহাবে 4 রকম। এবং আপনি প্রথম যখন আসছিল হাম্বলি, শাফি, এক একজন মাযহাবের এগেইনস্টে কমপক্ষে 10 থেকে 15টা বই লিখেছে আপনি। এবং কি কেউ কাউকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শুরুতে, কেউ কাউকে, এবং আপনি যে তাফসিরগুলো গুরুত্বপূর্ণ তাফসিরগুলো আমার মনে হয় যে অ্যাডভোকেট রাসেল আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি, তাফসিরে কাশরাফ যখন কাশরাফ সাহেব যখন লিখেছিলেন তখন কিন্তু ওনাকে কাফের ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য ইসলামের দলের একটার মধ্যে আরেকজন এটা বলবে, কিন্তু এখন যে কাছাকাছি চলে আসছে, একসময় ইসলামী আন্দোলনও বলেছে, জামাতও ইসলামী আন্দোলনকে বলেছে, ইসলামী আন্দোলনকে জামাতকে বলেছে, কিন্তু এখন যে তাদের মধ্যে যে একটা ঐক্য, আমি মনে করি এটাকে কনফ্লিক্ট থিওরি বলে, দ্বন্দ্বিকতার মধ্যে নতুনত্ব পাবে। এখন আমি এটাকে এখন ভাবে দেখি না, এখন কাছাকাছি চলে আসে, এখন ঐক্য দেখেন। অবশ্যই আমার কাছে এই যে কাছাকাছি চলে আসছে, এটাই আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ যে তারা কাছাকাছি চলে আসছে। এখন কাউকে তারা আপনাকে প্রশ্ন করে রাখি, ডক্টর সায়ন্তকে যেমন প্রশ্নটা করেছিলাম আমি আপনাকে প্রশ্নটা করে রাখছি। আপনি বলছেন বটে কাছাকাছি চলে আসছে, কিন্তু আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না কাছাকাছি চলে আসা। ভোটের সময়টার ব্যাপারটা এরকম, কিন্তু আপনি 4টা মাযহাব বা মাযহাব ছাড়া যারা আছেন, যারা নিজেদেরকে লামাযহাব বলেন, বা আপনি 73টা উপদল বা দলের কথা যেরকম বললেন তারা খুব কাছাকাছি চলে আসছে, সেটা আমি দেখি না। এখন ইসলামী দল যদি বাংলাদেশে সরকার গঠন করে, ইসলামী শাসন কায়েম করতে এই দল উপদল এবং একজন আরেকজনকে যে কাফের বলা, এবং সেটা আপনি জানেন বাংলাদেশে বড় বড় মুফতি, বড় বড় মাওলানারাও কাফের বলেন। আমি হেফাজতের ইসলামীর আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর কথা বলতে পারি যে মানে তিনি আপনাদেরকে কি বলেন আপনি সেটা জানেন। আমি আরেকজন আলেমের কথা জানি যিনি আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা আরেকজন আলেমকে কি বলেন সেটা আপনি জানেন। পরস্পর সেই ক্ষেত্রে আপনারা একটা ইউনিফাইড ইসলামী শাসন ব্যবস্থা কেমনে করবেন সেইটাও একটু আমাদেরকে একটু বলেন। আমি একটু আইন কানুন দিয়ে ব্যাপারটা বুঝতে চাই। আমি একটু ডক্টর সায়ন্তের কাছে যাই। ডক্টর সায়ন্ত, প্রশ্নটা করে রাখছিলাম যে মানে জামায়াতে ইসলামীকে যে আপনাদের এখন এত আমি খারাপ বলবো না, মানে কি জানি এত পরিত্যাজ্য মনে হতেছে, এত কোনো সময় আপনাদের কাছে এত মুনাফেক মনে হতেছে, এটা তো আগে কখনো মনে হয় নাই। জামায়াত আপনাদের সঙ্গে থেকে গেলে, বিএনপির সঙ্গে থেকে গেলে তো জামায়াতকে ভালোই লাগতো আপনাদের, মনে হয় আর কি। আমি বিভিন্ন আমিও করেছিলাম, বুঝতে পেরেছি। আমি খুব খোলা মনে একটু বিষয়টা ব্যাখ্যা করি। জি জি প্লিজ। তার আগে আমি একটা কনফিউশন দূর হলো, সেই জন্য রাসেলকে ধন্যবাদ জানাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলাম এরা যে একজন এক মাযহাবের ছিল, এবং এখন যারা একজোটে আসছে, দূরত্ব কমে গেছে, এক মাযহাবে চলে আসছে, এটা আমার জানা ছিল না। না, এটা মাযহাবের প্রশ্ন না, কিন্তু মাযহাবের প্রশ্নটা কিন্তু মাযহাবের প্রশ্ন না। না ডক্টর সায়ন্ত, প্রশ্ন কিন্তু মাযহাব নিয়ে না। না, এটা বললেই আমি একটু বলি, অ্যাডভোকেট রাসেল আমি একটু বলি, প্রশ্নটা মাযহাবের একটা এক্সাম্পল বলেছিলাম। না, মাযহাবটা একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল দিই। আমি বলছি উনি বলছেন এটা খুবই সিগনিফিকেন্ট, উনি দেখতেছেন যে এটা কাছাকাছি চলে আসছে, এইটা আমি কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে, তার যেটা আমারও মনে হচ্ছে, কিন্তু এটা সাময়িক। সেটা এই বিএনপি আর জামায়াতের যে আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে কখনো মুনাফিক বলা, কখনো না বলা, এবং এই যে এই ধর্মভিত্তিক দলগুলোর কখনো একে অপরকে ইসলামী না এরকম বলা, আবার কখনো কাছাকাছি চলে আসা, এই সবগুলোই আসলে স্বার্থ সংশ্লিষ্ট ঐক্য যখন থাকে তখন তারা একে অপরের যে দোষ ত্রুটি আছে সেটা নিয়ে বলে না। যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাঘাত ঘটে তখন তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্রেডিশনাল ব্যাড সাইড। আপনি দেখেন যে 1971 সনে পরাজিত, গণহত্যার দায়ে অভিযুক্ত একটা দল, তাদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তি তৎকালীন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়া সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করা জেড ফোর্সের অধিনায়ক একজন লোক, তার গড়া দল, তাদের সঙ্গে তো এই জামায়াত ইসলামের ঐক্য হবার কথা ছিল না। দুই দলের দুই সময় ঐক্য হয়েছে। বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হয়েছে, একসঙ্গে সরকার গঠন করেছে, দীর্ঘদিন ছিল, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ঐক্য, কৌশলগত জোট বা টেকনিক্যাল অ্যালায়েন্স জামায়াত ইসলামের হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। আবার একইভাবে জাতীয় পার্টি একটা পতিত স্বৈরাচার, যাদেরকে 86-তে জামায়াত এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্ভাইভ করাইতে হেল্প করলেও নির্বাচনে গিয়ে 90-এর অভ্যুত্থান কিন্তু সবাই মিলেই ঘটিয়েছে, যাকে আপনার পতন ঘটালো স্বৈরাচার বলে, সেই স্বৈরাচারকে কিন্তু এই বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু বিভিন্ন সময় জোটে নিয়েছে, এবং এই জামায়াত ইসলাম
ইসলামী উভয়ের সঙ্গেই জাতীয় পার্টি সহই কিন্তু ছিল। ধর্মভিত্তিক দলগুলো এই তারা একে অপরকে কাফের ঘোষণা করে, এই একে অপরকে ইসলামী নয় এরকম আখ্যা দেয়, আবার তারা ঐক্য হয়। এই সমস্ত কিছু একটা পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে হয়। এইটা বাংলাদেশের রাজনীতির ব্যাড সাইড, এই দোষে সব দল দুষ্ট। এখন আপনাকে আমি বলি বিএনপি যখন জামায়াতকে সঙ্গে নিয়েছে, বিএনপি কখনোই বলেনি যে জামায়াত ইসলাম 1971 সনে মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই, তারা বাংলাদেশের বিরোধিতা করেছে এটাও বলে নাই, বলেছে সব সময় বলেছে। আমি বলি আপনাকে সব সময় বিএনপি আওয়ামী লীগ যারাই করুক জামাতের সঙ্গে যখন জোট করেছে, তারা জামায়াত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি এইটা মেনে নিয়ে ওই সূত্র ঐক্য করেনি। ঐক্য বা জামাত 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল সেটা মেনে নিয়েও সময় আপেক্ষিকভাবে তারা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বা লাভবান হবার জন্য জামায়াতকে জোটে নিয়েছে। আবার জামায়াতও যেখানে আপনার নারী নেতৃত্ব হারা লাভের জন্য জোটে নিয়েছে, এটা শুনে ভালো লাগলো আর কি। মানে এটাতে বোঝা গেল যে মানে আদর্শ ব্যাপার না, লাভটা ব্যাপার আর কি। না আমি বলছি তো বাংলাদেশে এই জামায়াত ইসলাম নারী নেতৃত্ব হারাম এক সময় বলতো না, সেই জামাত খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তাদের জোটে আমি আপনি প্রায় একই সময় ডক্টর শান্ত আমি আপনি একই সময় প্রতিনিধিত্ব করি। 90-এর গণ আন্দোলনের সময় আমরা এরশাদকে হটানোর সময় আমরা বললাম পতিত স্বৈরাচার জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীকে কেউ আমরা কোনো জোটে বা কোনো কিছুতে আমরা দেখতে চাই না। এই জিনিসটা প্রথম কে ভাঙলো? বিএনপি ভাঙলো না জামায়াতকে নিয়ে 91-তে যখন সরকার গঠন করে, তখন এটা বিএনপি সবার আগে ভাঙলো না। বিএনপি যখন 96 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন 4 দলীয় জোট রূপরেখা বলে, তখন এটার আগ্রহটা বিএনপির ছিল না। আপনি দেখেন, আমি কিন্তু দেখতেছিলাম যে মোটের উপর জামায়াত কিন্তু বিএনপির উপর অসন্তুষ্ট ছিল, জামায়াত বিএনপির উপর অসন্তুষ্ট ছিল নানা কারণে। কিন্তু এই জামায়াতের সঙ্গে একটা অ্যালায়েন্স করার জন্য বিএনপি সবার আগে আসছে, বিএনপি নতুন নেগেটিভ তৈরি করছে এবং বিএনপি কিন্তু জামায়াতকে সঙ্গে নিছে বেশি করে। আপনি নিজে বহু লেখা লিখছেন এই সময়। আমি ঠিক সমালোচনা করে না, কিন্তু খুঁজলে আমি পাবো। আপনি শুধু শেষের এই অংশটা দেখলেন, জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করবার অধিকারটাই ফিরিয়ে দিয়েছে জিয়াউর রহমান। সুতরাং জামায়াত প্রশ্নে বাংলাদেশে যদি বেশি ব্লেম কাউকে করতে হয় সেটা অবশ্যই বিএনপি। কারণ এইরকম যুদ্ধবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তিকে রাজনীতিকে পুনর্বাসন করেছে জিয়াউর রহমান। এখন কথা হচ্ছে ইনক্লুসিভ রাজনীতির স্বার্থে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি করেছিলেন, কিন্তু তার এই করাটা তার দৃষ্টিতে সঠিক মনে হলো, অনেকের দৃষ্টিতে ভুল মনে হতে পারে। আবার পরবর্তীতে এসে 91 পরবর্তী সময়ে যখন সরকার গঠন বা এই যে 91 সালে 18টা আসন জামাত পেয়ে গেল, I personally don't believe যে জামাত নিজের যোগ্যতায় কোন রকম আনঅফিশিয়াল বা ইনফর্মাল আন্ডারস্ট্যান্ডিং না হওয়া সত্ত্বেও বিএনপির সঙ্গে 18টা সিট পেতে পারে। সুতরাং 91 নির্বাচনেও বিএনপির সঙ্গে জামাতের একটা বিহাইন্ড দি স্ক্রিন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোথাও ওই আসন ভিত্তিক সমঝোতা ছিল, এটা অনেকে বলেন। না হলে 18টা সিট জামায়াত ইসলাম পাওয়ার কথা না। ফলে জামায়াতকে বিএনপি বিভিন্ন সময় কৌশলগতভাবে কখনো ফর্মালি ওপেন, কখনো হিডেন তাদের ঐক্য ছিল এবং জামাতকে বেনিফিটেড করেছে এবং জামাত দ্বারা বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগও ঠিক একইভাবে আবার জামাত দ্বারা বেনিফিটেড হওয়ার জন্য তাদেরকে 95-96 সনে তাদের সঙ্গে জোটে নিয়েছে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার নির্বাচনে জামাত 3 সিট পেয়ে কিক আউট হয়ে আবার বিএনপির সঙ্গে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি 4টা বড় শক্তি, এমনকি কিছু বাম ঘরানার তারাও প্রত্যেকের কেউই যে সত্যিকার অর্থে যে আদর্শিক যে রাজনীতিটা করার দরকার ছিল সেটা বিচ্যুত সবাই জামাত করেছে। অবশ্যই জামাত করেছে। সেই উদাহরণটা আমি দেই। জামাত বাংলাদেশে বলেছে, তাদের পক্ষ থেকে বলেছে নারী নেতৃত্ব তারা মানে না, নারী নেতৃত্ব না জায়েজ। সেই নারী নেতৃত্ব মেনে নিয়ে তারা আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কখনো, শেখ হাসিনার নেতৃত্বে কখনো রাজনীতি তারা করেছে। কিন্তু জামাত ধর্মের কথা যখন ইনফরমালি বলে তখন একরকম বলে, আবার যখন ফর্মালি বলে তখন আরেক রকম বলে। মানুষের কাছে কিন্তু ডক্টর সায়ন্ত এই জিনিস তো বাংলাদেশের পলিটিক্সে সব সময় আমি দেখে আসতেছি। মানে শুধু জামায়াতকে আপনি বলতেছেন, জামায়াতকে আপনি বেগম জিয়া
জিয়ার আমি কথা কেন BNP বলেন না? সমর্থন করলে BNP কে তো ছাড় দিন। বেগম জিয়ার 1991 সালের আপনি ভাষণের কথা কেন বলেন না? উনি ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করছেন, শেখ হাসিনা তো কার্ড হিসেবে ব্যবহার করেনি। উনি বলছেন আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, দেশে শাখা চুরি এগুলি দেখা যাবে। যেটি কথা হচ্ছে গিয়ে আমি বিএনপি সমর্থক হয়েও বিএনপি জামায়াতকে নিয়ে বা এই জাতীয় পার্টিকে নিয়ে ভুল করেছে আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত মত, সে কথাটা আমি বলছি। পাশাপাশি জামায়াত কি করেছে, জাতীয় পার্টি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, সব কটা বলছি। কিন্তু আপনি আমাকে স্পেসিফিক্যালি বলছেন জামাত করেনি। জামাত করেছে, জামাত তাদের আদর্শ জামাত করে নাই, আমি এটা কখনো বলবো না। জামাত তাদের সুবিধা প্রাপ্তির জন্য জামাত সবকিছু মুখে যা বলে, অন্তরে যা পোষণ করে, মুখে তা বলে না, মুখে যা বলে কাজে তা করে না। এই প্রমাণ জামাতেরও বারবার দেখা গেছে, বিএনপির দেখা গেছে, আওয়ামী লীগের দেখা গেছে। আমি তো সবার বেলায় বলছি, আপনি এককভাবে বেশি কম যাদের সুবিধা বেশি, বড় দল তারা প্রভাবিত বেশি করে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় বিএনপির দায়টা বেশি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি যদি স্পেস না দিত, এদেশে মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বৈরাচাররা দাঁড়াতে পারতো না। ওকে, ঠিক আছে, আমি একটু অ্যাডভোকেট রাসেলের কাছে আসি। অ্যাডভোকেট রাসেল, আগের প্রশ্নটা আমি করি যে এক একটা দল এক এক রকম, মানে এক এক ইসলামী দল ইসলামের এক এক রকম ইন্টারপ্রিটেশন করার সাথে একই রকম একটা আইন কানুন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালু করা সম্ভব কিনা ইসলামিক স্টেট হলে? আপনি এর আগের একটা শোতে আমি দেখতেছিলাম যে আপনি ইসলামিক স্টেট নিয়ে বলতেছেন যে স্টেটে নারী নেতৃত্ব সম্পর্কে যতক্ষণ পর্যন্ত স্টেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেক কিছু করা যায়। এখন যদি আপনি একটু বলেন যে জামায়াতে ইসলামী এরকম কেন, যে এই যে দেখেন আমি জামায়াতে ইসলামীকে 1971 সালের পর থেকে বাংলাদেশে যখন থেকে রাজনীতি করতেছে, আমি সব সময় কোনো না কোনো দলের ভিতরে কোনো না কোনো দলের ছায়া, জোটের ছায়া এগুলো এসে করতে দেখতেছি, এবং তারপরে তারা আবার সেই দল বা জোটকে সাংঘাতিক রকমের নিন্দা মন্দ গালি, মানে আমি সেই গালি মানে একটা গালি না, মানে খুবই নিন্দামন্দ করতে শুনতেছি। এইটা কেন? এই যে ধরেন বিচিত্রার প্রচ্ছদে আমি যে শিরোনামটা ছবি দেখতে পাচ্ছি, যে সেটার মধ্যে হচ্ছে বিভ্রান্ত বিরোধিতা। সেই বিভ্রান্ত বিরোধিতাটা কেন করা হয়েছে? সেই বিভ্রান্ত বিরোধিতা শিরোনামে বিচিত্রার প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনে সরকার বিরোধী আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের যৌথ সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের যৌথ সংবাদ সম্মেলন, এবং সেই সংবাদ সম্মেলনে তারা কিন্তু একই রকমভাবে একই কথা বলতেছে না। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংসদে আলোচনার ফাঁকে শেখ হাসিনার কাছে এসে জামাতের সেই সময়কার আমির জনাব মতিউর রহমান নিজামী তার সাথে কথা বলছেন, তারকে কোনো কিছু করার একটা বলার একটা অনুরোধ করছেন, এবং সেটাও পত্রপত্রিকা অনেকবার ছাপা আছে। আপনি একটু যদি আমাদেরকে এটা বলেন, তারপর আমরা শুনবো যে ইসলামী শাসনটা নিয়ে একটু বলেন। জি খালিদ ভাই, আমি আপনার প্রশ্ন আসছি তার আগে শাকত ভাইয়ের কয়েকটা বিষয় আমাকে একটু নিয়ে আসা দরকার। শাকত ভাই, দেখেন বিএনপিকে যখন প্রশ্ন করা হয় জোটের বিষয়ে, যে আপনারা জামাতের সাথে কেন জোট করলেন, বিএনপি তখন বলে আমরা কি জামাতের সাথে আদর্শিক জোট করি নাই, আমরা প্রয়োজনীয় জোট করেছি। কারণ আপনি জানেন জোট দুই কারণে হয়, একটা হচ্ছে আদর্শিক জোট আর একটা হচ্ছে প্রয়োজনীয় জোট। তার মানে বিএনপিকে যখন প্রশ্ন করে জামাতকে কেন নিয়েছে, তখন বিএনপি বলে আমরা আদর্শিক জোট করি নাই, আমরা প্রয়োজনীয় জোট করেছি। তেমনি আজকে শাকত ভাই বললো যে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জামাত গিয়েছে, খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু জামাত যায় নাই। এটা হচ্ছে প্রয়োজনীয় জোট, এটা আদর্শিক জোট না। আদর্শিক জোট হলে জাতীয়তাবাদের আদর্শকে মেনে নিয়ে তারপরে হচ্ছে জোটটা হয়, সেটা আদর্শিক প্রয়োজনীয় জোট। বিএনপি যে কারণে এই জামাতের সাথে জোট করেছে, জামাতও সেই কারণেই এই কি বলে বিএনপির সাথে জোট করেছে। জোট করা ঠিক আছে, মানে আদর্শের মিল না থাকলেও ঠিক আছে। এটা এখন আপনি 11 দলের যে জোটটা, এটাও প্রয়োজন এবং আদর্শিক দুটি মিলে হয়েছে। আপনি দেখেন মানে প্রয়োজন বেশি না আদর্শ বেশি? আমি তো বিএনপির দেখি বিএনপি প্রয়োজনে করে, জামায়াতের ক্ষেত্রে কি আপনার আদর্শ প্রয়োজন, আপনার এই প্রয়োজনের জন্য প্রয়োজন, দুটির জন্য প্রয়োজন, মানে যখন যেটা সুবিধা, মানে এক পকেটে প্রয়োজন আছে, এক পকেটে আদর্শ আছে, যখন যেটা সুবিধা এটা না যখন আপনার দেশের স্বার্থের জন্য। আপনি দেখেন এবারে জুলাই আন্দোলনে যারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে কিন্তু সবাই কিন্তু আদর্শিক জোটে ছিল না, প্রয়োজনের জোটে, যে দেশের স্বার্থে সবাই জোটে আসছে। দেখেন শাকত ভাই বলেছে যে দাবি একটা ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে, পদত্যাগে বাধ্য করতে হবে, সেই একটা পয়েন্টে সবাই এক হয়েছে। কিন্তু পরে এটাকে আমরা দেখছি যে কার কত ক্রেডিট, এটা আসলে শিবিরই বেশি করছে না বিএনপি বেশি করছে, এনসিপি পুরাটা নেতৃত্ব দিচ্ছে, এটা নিয়ে আমরা যাই হোক। হাওয়েভার আপনি বলতেছেন যে এটা আদর্শিক জোট কখনো জামাত করে না, জামাত প্রয়োজনে জোট করে, তাই তো? এখনো তাই প্রয়োজনে জোট করে, এখনো নট অনলি জামাত, এখানে বিএনপি সেটা করছে। বিএনপির কথাটা আমি আলাদা করে রাখি, জামায়াতের কথাটা আপনি বলেন, জামায়াতের কথা
কথাটা বলেন। 91 সালে প্রথম ক্ষমতার স্বাদ কিন্তু জামাতে বিএনপিকে দিয়েছে, Okay. এবং জামাত কিন্তু তখন কিন্তু চাইনি যে জামাতের, আপনি দেখেন 150টি আসন যখন আওয়ামী লীগের হচ্ছে না, বিএনপির হচ্ছে না, তখন কিন্তু জামাত কিন্তু বিএনপিকে এই আসনগুলো দিয়ে তারপর হচ্ছে ক্ষমতা নিয়ে আসছে। জামাত কিন্তু মন্ত্রিত্ব চাই নাই। না। 96 সালে যখন বিএনপি সেই কি বলে বিদ্রোহ করেছে, তখনই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সাথে করতে, আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করতে কোনো অসুবিধা হয় না। পরবর্তীতে হ্যাঁ আপনি জামাত সবসময় যারা রাষ্ট্র স্বৈরশাসকের এগেইনস্টে সবসময় দাঁড়ায়। জামাত 1991 সালে জোট করেছে কেন? এরশাদের বিরুদ্ধে। 96 সালে যখন জামাত দেখতে পেল যে বিএনপি কোনো কৌশলে নির্বাচন করেছে কেন? বিএনপি যখন কোনো কৌশলে ক্ষমতাটাকে নিতে যাচ্ছে, তখনই জামাত হচ্ছে জোট করেনি। জামাত হচ্ছে দেশের সাথে এক ধরনের সমঝোতা করেছে। সমঝোতা করে বিএনপি পরে বাধ্য হয়েছে সেখান থেকে সরে আসার জন্য। এবং কি 2001 সালে পরবর্তী বিএনপি নিজে বুঝতে পেরে, আপনি নিজেই বলেছেন, পরবর্তীতে অফার করেছে, জামাতকে অফার করেছে এতে আসার জন্য, 4 দলীয় ঐক্য জোটে আসার জন্য। দেখেন আরেকটা বিষয় হচ্ছে সাখাওয়াত ভাইয়ের আরেকটা বিষয়, আমি একটু বলি, একটু করে বুঝে বলি। ধরেন আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ হওয়ার আগে, আওয়ামী লীগ দলটি তো এখন নিষিদ্ধ, এটা নিয়ে প্রশ্ন করা একটু মুশকিল, কিন্তু আওয়ামী লীগ যদি একটু ঠিক মতো অফার করতো, তাহলে আওয়ামী লীগ জামাতের সাথেও জোট করতে পারতো, বা জামায়াত আওয়ামী লীগের জোটে চলতে পারতো, যেহেতু আদর্শিক কোনো ব্যাপার নাই, সমঝোতা, বা ধরেন সামনে জামাত এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাথে কোনো জোটে যায় নাই। যুগপৎ আন্দোলন এখনো পর্যন্ত, তখন নির্বাচন ছিল না, তখন আন্দোলন ছিল, আন্দোলন ছিল কিসের এগেইনস্টে? দেশের স্বার্থে যখন আসছে, আমরা তো আসলে 71-এর চেতনা, আমি সাখাওয়াত ভাই তো সবসময় 71 চেতনাকে নিয়ে আসে, কিন্তু তারেক রহমান সাহেব আমার খুব পছন্দনীয় একটা কথা তিনি বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে এত বেশি ঘাটাঘাটি করেছে, আমরা নতুন প্রজন্ম, আমরা কখনো অতীত নিয়ে ঘাটাঘাটি না করে আমরা দেশকে সামনে নিয়ে যাব। আপনি বলেন তো, কিন্তু এখন পর্যন্ত অতীত ছাড়া আপনি বর্তমানে দাঁড়াবেন কেমনে? আপনার তো পাঠাতনে দাঁড়াতে হবে তো। অবশ্যই, কিন্তু আপনি মানে আপনারাই বা অতীতটারে বাদ দিয়ে দিতে চান কেন? সবারই তো অতীত ভালো জিনিস, তো অতীত তো ভালো জিনিস। জামায়াত ওয়াজ ভেরি রাইট ইন 71। দেখেন জামাতের অবস্থান খুবই ভালো ছিল তো 71 সালে। আপনারা সেটাকে আমি আপনাকে বলি 71-এর চেতনা কি? আমি তো মনে করি 71 চেতনা মানে দেশপ্রেম। 71-এর চেতনা যদি আমি এক কথাই বলি দেশপ্রেম, কিন্তু আপনি আজকে 54 বছরে আপনি বাংলাদেশে কি দেখেছেন? 54 বছরে দেশপ্রেম কোনটা? দেশপ্রেম কোনটা? চাঁদাবাজি করা কি দেশপ্রেম ছিল? আপনি লুট করা কোটি কোটি টাকা আপনি দেশ থেকে পালে, আপনি দেখেন, আপনি শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে জামাতের যে করাপশনের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, চাঁদাবাজির দিক থেকে জামাতের অবস্থাটা কত নিচে। আমি মনে করি এটা তর্কযোগ্য। অ্যাডভোকেট রাসেল, আমি মনে করি এটা তর্কযোগ্য। যেই বিএনপি আপনারা দুর্নীতিযুক্ত বলেন, সেই বিএনপিতে আপনাদের 2 জন বড় মিনিস্টার ছিল, 2 জন। আমাদের যে 2 জন মন্ত্রী ছিল, এই মন্ত্রীকে এখনো পর্যন্ত 11 সরকার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত দুর্নীতির একটা শব্দ পর্যন্ত, এক টাকা জীবনে আমি শুনি নাই যে তারা কোনোদিন, এই যে আমি পুরো তারিখ লয়ে বসে আছি, জীবনে শুনি নাই যে তারা একটা প্রতিবাদ করছেন খালেদা জিয়া সরকারের। শরীয়তের আমি আপনাকে বলি, শরীয়তের বিধান কি জানেন? আমি আপনাকে বলি, শরীয়তের বিধান হচ্ছে আপনাকে প্রথমে, যদি আপনি কোনো খারাপ কিছু দেখেন, প্রথমে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি আপনি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য আপনার না থাকে, তাহলে আপনাকে মুখ দিয়ে বলতে হবে। যদি মুখ দিয়ে বলার সামর্থ্য আপনার না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা করবো মানে আমি করবো না সেটা। আপনি দেখেছেন এই মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয়ে ছিল, জামাত শুরুতে জামাত বাধা দেওয়ার মাত্র 2 জন মন্ত্রী ছিল, মাত্র 18 জন। জামায়াতের পার্সেন্টেজ অনুসারে 2 জন, মাত্র 2 জন ছিল। আপনি জামাতের কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের মাওলানা নিজামীকে কেন নেওয়া হয়েছে? উনি কি বলে আপনার অবৈধ সুযোগটা না দেওয়ার কারণে ওনাকে বাধ্য করে ওনাকে কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। তারপরে উনি কি দুর্নীতি করার সুযোগ দেন নাই, নিজেও করেন না, উনাকে সুযোগ দেন নাই। আমি শরীয়তের বিধান, আপনি খুবই জ্ঞানী, আপনি আমাকে শুধু এটা বলেন যে হাত দিয়ে বাধা দিতে পারেন না, মুখ দিয়ে কিছু বলেন না, অন্তর দিয়ে ঘৃণা পোষণ করছেন, এর মধ্যে কোনটা? ওই 2 জন ওই ক্যাবিনেটে ছিলেন, ওই 2 জন অন্তর দিয়ে ঘৃণা পোষণ করছেন, মুখ দিয়ে বলেছেন এবং নিজে দুর্নীতি করে নাই সেটা প্রমাণ করেছেন। মুখ দিয়ে বলছেন যে দুর্নীতির কথা, মুখ দিয়ে বলছেন দুর্নীতির কথা। অবশ্যই কোথায় আপনি দেখেন মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রিসভার দুর্নীতির কথা বলছেন, কোথায় এটা? আপনি জামাত যদি ওই সময় কথা বলতো তাহলে দেশের সাথে গভর্নমেন্টটা কন্টিনিউ করা কঠিন হয়ে যেত।
কঠিন হয়ে যেত শুধুমাত্র দেশের সাথে ঐক্য নষ্ট হওয়ার জামাত সাথে প্রথম বিএনপির দুর্নীতির কথা কবে বলছে? আমি বলি জামাত বিএনপির দুর্নীতির কথা কবে কখন বলছে? তখন জামাত আনুষ্ঠানিক 2009, 10, 11, 12, 13 কখন বলছে বিএনপির দুর্নীতির কথা? আপনারা জামাত আনুষ্ঠানিকভাবে কখনো বলেনি। জামাত আনুষ্ঠানিকভাবে কেন কখনো বলে নাই? সরকার থেকে বাইরে হয়ে বলে নাই কেন? সরকার থেকে বাইরে মধ্যে আপনি আছেন, অবশ্যই সবসময় বলেছে। সরকার থেকে বাইরে হয়ে বলে নাই কেন? 9, 10, 11, 12, 13 বলে নাই কেন? সরকার থেকে বের হওয়ার পর সবসময় বলেছে, কিন্তু যখন বিএনপি দুর্নীতি করেছে এটা বলেছে। আপনি এটা তো একবারে পরিষ্কার ছিল, এটা খালিদ ভাই এটা একবারে পরিষ্কার ছিল। আমি কেন মিস করে গেলাম? এটা একবারে পরিষ্কার ছিল, সবাই বলেছে, একবারে পরিষ্কার করেছিল, পরিষ্কার ছিল। কিন্তু অবস্থাটা কি ছিল তখন? 9, 10, 11 পরবর্তীতে অবস্থাটা কি ছিল? অবস্থাটা বাংলাদেশের অবস্থাটা এমন ছিল, আপনি যখন আমাদের উপর ফেসিজম আমাদের মাথার উপর ছিল, ওই সময় যখন ইন্টারনাল ভাবে আপনি এই জিনিসগুলোকে প্রকাশ করা হয়, তাহলে ঐক্য থাকে না, দেশের সাথে ঐক্য থাকে না। যে 17-18 বছর আপনি দেখেছেন, 17-18 বছর যে নির্যাতনটা সহ্য করেছে, দুই দলে সহ্য করেছে। এবং সবসময় আমার একটা মনে আছে, আমি খালিদ ভাই একটা কোট এন্ড আনকোট করে বলি, বেগম জিয়া 2008 সালে ইলেকশনে ওনার যে আসনটা, ফেনীর যে আসনটা, সেই আসনে আমার কাছে মনে আছে উনি একটা ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে আসছিলেন, ইফতার পার্টিতে আসছিলেন, একটা ইফতার ছাত্র শিবির অথবা জামাতের একটা ইফতার পার্টিতে আসছিলেন। তিনি যখন মেহমান বিভাগে আমার থাকার সুযোগ হয়েছিল, খালেদা দিয়ে বলেছেন, তো দেখো আমি যখন তোমাদের আমার যে আসন, আমার ভাই সাইদ ইস্কান্দার আসনটা পরিচালনা করেছে, আমি যেহেতু ইলেকশনের আগে কিছু টাকা আমি ঐক্য জোটকে মানে তোমার শিবিরকে দেওয়া হয়েছিল যে তোমরা এই ইলেকশনে খরচ করবা। যেদিন আমি জয়লাভ করলাম, পরের দিন তার একটা বস্তা ভরে সে অনেকগুলো আপনার ভাউচার নিয়ে আসছে এবং কি টাকা নিয়ে আসছে, বললো যে এই যে ভাউচার আমরা খরচ করেছি, এই টাকাগুলো উদ্বৃত্ত ছিল, এই উদ্বৃত্তগুলো আমরা নিয়ে আসছি। তার মানে বেগম জিয়াও বলতেন যে এই ছেলে তোমাদের ছেলেগুলো সোনার ছেলে, যাদের মধ্যে 1 টাকা দুর্নীতি কখনো পাওয়া যায় না। টাকা নেওয়াটাই দুর্নীতি না, টাকা নেওয়া বলতে আমি আপনাকে সেটা বলিনি, যে আপনি যখন ঐক্য জোটে যখন ইলেকশন করেন তখন আপনাকে খরচ করতে হয়, ওই খরচ করার জন্য যে টাকা নিছেন ওইটা নির্বাচন কমিশনের জায়গা আমি জানি। ওই সময় ইলেকশনে ব্যয় ছিল 2 লাখ টাকা, আপনাদেরকেই হয়তো দেওয়া হয়েছে 2 লাখ টাকা। না, সেটার খরচ সহ, কোথায় খরচ হয়েছে, কোথায় এভরিথিং ভাউচার সহ, এবং যে টাকা ব্যাক আছে সে টাকা পর্যন্ত ব্যাক দিয়েছে। আমার মনে হয় আপনি ঠিকই বলতেছেন। এই যে আপনাদের একজন দর্শক রফিক মমিন, উনি খুব সুন্দর করে বলছেন, রফিক মমিন 4898, তিনি বলছেন, খালেদ মহিউদ্দিন সাহেব আপনি জামায়াতের চরিত্র হনন করার এজেন্ডা নিয়ে নামছেন, আওয়ামী মালিকানাধীন টিভিতে চাকরি করতেছেন, আর ওখান থেকেই টাকা নিয়ে আওয়ামী এজেন্ডা নিয়ে মাঠে নামছেন। থ্যাংক ইউ। আমার অ্যাডভোকেট রাসেল, আপনি আইডিটাতে ঢুকেন, আপনি খালিদ ভাই আপনি আইডিটাতে সুযোগটাকে ঢুকেন, পূর্ব আফ্রিকার আওয়ামী লীগের লোক, তাই না? না আপনি দেখেন আপনি আইডিটাতে ঢুকেন। ওকে, অসুবিধা নাই, আমি আইডিটাতে ঢুকবো, এগুলো আমি দেখি আইডি দেখি। অ্যাডভোকেট রাসেল, এখন আপনি যদি, আমার কাছে মনে হয় যে অ্যাডভোকেট রাসেল তার বক্তব্য তিনি স্পষ্ট করেছেন, জামায়াত কেন, কখন, কার সাথে কিভাবে রাজনীতি করেছে। আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন এবং আমার তার কথা পছন্দও হয়েছে। আমি যদি এখন আমার রাসেল আপনার সাথে কথা বলতে গিয়ে আসলে অনেকটা সময় পার হয়ে গেল, এখন যদি আমার প্রশ্নের দ্বিতীয় অংশে যদি আপনি আসতেন, সেটা হচ্ছে যে বিভিন্ন ইসলামিক দলগুলো তাদের মধ্যে শরীয়তের বিধান মারার ক্ষেত্রে পার্থক্য থাকা সত্ত্বেও সেইটা আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনায় একরকমভাবে এটা করতে পারা যাবে, কারণ এটা, এবং আপনি কেন কাছাকাছি মনে করছেন। আমি প্রশ্নটা পুরো করি, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। আমরা দেখেছি যে 4 দলীয় জোট ক্ষমতায় আসার পরে, মানে 2001 সালে পরে, 2002 সালের 5 জানুয়ারি পত্রপত্রিকাতে যে খবর প্রকাশিত হচ্ছে, সেই খবরটা হচ্ছে অনেকটা এরকম: মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 4 দলীয় জোটের মন্ত্রী ও এমপিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জে একটা ওয়াজ মাহফিল হতেছে, সেইখানে তিনি বলতেছেন, তাকে কোট করতেছি, কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না, বরং ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে, সকল ভাস্কর্য ভেঙে ফেলা হবে। এইটা হচ্ছে তার বক্তব্য। আমার প্রশ্ন, আপনি পিছনে আইনের বই নিয়ে আছেন, আপনি একজন তরুণ আইনজীবী, আপনি এই বক্তব্যের সাথে কি একমত? আমার কেন এই প্রশ্ন মাথায় আসে, এই বক্তব্য কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী ইলেকশনের আগে দেন নাই, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, কোর্ট দিয়ে ফতোয়া হবে না, ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে। এখন যেমন জামাত ইসলামী বলতেছেন না যে আসলে ব্যাপারটা কি, আপনি এটা নিয়ে যদি একটু বলেন যে একরকম ভাবে এটা করা যাবে কিনা, কারণ আমরা এইটা একটা মাত্র কথা না, এরকম অসংখ্য কথা আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত শুনছি। দেখেন, আমার প্রথম কথা হচ্ছে, ইসলাম কখনো ইসলামে একটা বিধান আছে যে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে, মানে হচ্ছে ফিতনাটা হচ্ছে হত্যা থেকে নিকৃষ্ট। ফিতনা মানে বিশৃঙ্খলা তৈরি করা। ইসলামী স্টেটের যে পলিসি, জামাতের আমির কিন্তু বলেছে যে দেশের জনগণ যদি সম্মতি দেয় তাহলে আমরা আইন পরিবর্তন করব, কিন্তু বিদ্যমান আইন, বাংলাদেশে বর্তমান যে বিদ্যমান আইন আছে, সেই বিদ্যমান আইনে মাত্র 5 থেকে 10% আছে ইসলাম বিরোধী, আর বেশিরভাগই হচ্ছে ইসলামের। আপনি দেখেন আমাদের পার্সোনাল ল আছে,
পার্সোনাল যে লটা আছে, এই পার্সোনাল ল প্রত্যেক ধর্ম মেনে চলে, প্রত্যেকটা ধর্ম মানে প্রত্যেকটা পারিবারিক ধর্মের law, নিয়ম পারিবারিক কানুনগুলো, law, হ্যাঁ পারিবারিক পারিবারিক লগুলো মেনে চলে। কিন্তু আপনি 5 থেকে 10%, আপনি দেখেন ইসলামে মদকে নিষিদ্ধ করা হয়েছে। আমার কাছে আমাদের বর্তমান যে আইনটা, আমার মনে হয় যে বর্তমান যে আইনটা, এই আইনটা আপনি দেখেন আমাদের সংবিধান 15-16 বার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে আইনে amendment মদ হয়েছে। বর্তমান বাংলাদেশে আইনে তো মদ বাংলাদেশে আমি আসছি, আমি শেষ না করলে আপনি এটা মানে না কিন্তু আপনি এগুলি ব্যাখ্যা করেন, এগুলি কথা বললে আপনি ব্যাখ্যা করেন। 5 থেকে 10% আইন যদি থাকে, আমি বলি 5 থেকে 10% আইন যদি থাকে যেটা ইসলাম বিরোধী, আপনি 2-3টার কথাও বললেন একটু, তাহলে আমি বুঝতে পারবো। আমি কারণ বলছি বলেন। আমি খালিদ ভাই বলছি, যেমন আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে আমাদের যে প্রচলিত আইন ইসলামী আইন থেকে আরো বেশি রেডিক্যাল, আরো বেশি কঠিন। কেন কঠিন? আপনি দেখেন ইসলামিক আইনে 5 থেকে 10% আমি বলি আমাদের দেখেন, আমাদের এই মদ শুধু হচ্ছে মুসলমানদের জন্য নিষিদ্ধ, ইসলাম হচ্ছে মুসলমানদের নিষিদ্ধ, যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য মদ নিষিদ্ধ না। কিন্তু আমাদের বাংলাদেশের আইনে মদ সবার জন্য নিষিদ্ধ। তারপর আপনি দেখেন যে শুকরের মাংস আমাদের ইসলামিক আইনে শুকরের মাংস নিষিদ্ধ হচ্ছে মুসলমানের জন্য, অমুসলিমের জন্য নিষিদ্ধ না। কিন্তু আমাদের আইনে শুকরের মাংস আমদানি করা, এটা কি ইসলাম বিরোধী? এই আইনটা কি ইসলাম বিরোধী? আমি আসি, শুকরের মাংস আমদানিও করা যাবে না। তার মানে এই দেশে তো অমুসলিম লোকজন আসে। আমি এই জন্য বলি বাংলাদেশের যে আইন আছে এটা আরো বেশি রেডিক্যাল, আরো বেশি 5-10% ইসলাম বিরোধী আইনের কথা বললেন আপনি আমাদের আইনে যেমন আপনি দেখেন আমাদের এই পারিবারিক আইনে দেখেন, পারিবারিক আইনের মধ্যে ডিভোর্সের ক্ষমতা, আমাদের ইসলামিক আইনে ডিভোর্সের ক্ষমতা নারীকে দেওয়া হয়নি, সেখানে পারিবারিক আইনে ডিভোর্সের ক্ষমতা নারীকে দেওয়া হয়েছে। এটা একটা আছে। তারপর হচ্ছে নারী পুরুষ সমান, আমাদের ইসলামে আছে উত্তরাধিকার যে সাকসেশনের যে বিষয়টা আছে 2 এবং 1 সেখানে সমান করা হয়েছে। এমন কিছু 5 থেকে 10% আর বেশি। কিন্তু বিষয়টা হচ্ছে উত্তরাধিকার আইনে কি সমান করা হয়েছে? উত্তরাধিকার আইনে কি সমান করা হয়েছে? আমি খালিদ আমি আসি, আমাদের মূল সমস্যার জায়গাটা কি কোনটা জানেন? আমাদের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। না দেখেন আই এম লুজিং মাই পেশেন্স মানে লার্নেড কাউন্সিল, আপনি কিন্তু প্রতিটা কথা আপনি বলতেছেন এবং এইটার পক্ষে আপনি কোনো যুক্তি দিচ্ছেন না, বরং আপনাকে যারা পছন্দ করে তখন আপনি বলতেছেন যে তারা বলতেছেন যে আমি কুতর্ক করতেছি। ভাই আপনি বলতেছেন 5 থেকে 10% ইসলাম বিরোধী আইন আছে। ভাই আপনি আমার ইসলাম বিরোধী আইন আগে দেখান না। আপনি বলতেছেন যে মদ কোনটা দেখাইছেন? ইসলাম বিরোধী আইন যে মদ বাংলাদেশে শুধু মুসলমানদের জন্য নিষেধ, এটা ইসলাম বিরোধী আইন না আমি সেটা বলি নাই তো বলেন ইসলাম বিরোধী আইন। আপনি মিসকোট করছেন। আমি বললাম বাংলাদেশ ইসলামে হচ্ছে শুধু মুসলমানের জন্য নিষিদ্ধ, আর বাংলাদেশের যে আইন এই আইনটা হচ্ছে সকল ধর্মের জন্য নিষিদ্ধ। অ্যাডভোকেট রাসেল, আমি আপনাকে অনুরোধ করছি ইসলাম বিরোধী আইনের উদাহরণ দেখান। তা আমি তো বললাম যে নারী যে ডিভোর্সের যে ক্ষমতা, নারীর ডিভোর্সের ক্ষমতা ইসলামে দেয় নাই। কিন্তু আমাদের প্রচলিত আইনে নারী তারপরে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে। আচ্ছা, এইটা আপনি স্বামীকে ডিভোর্স দিতে পারতেছেন, আপনি ইসলাম বিরোধী তাই তো? হ্যাঁ, এটা আমাদের আইনে আছে যে আপনি শুধু স্বামীকে ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ইসলাম বিরোধী আইন। আর যে সম্পত্তির ক্ষেত্রে 2 আর 1 এর ক্ষেত্রে সমানের একটা প্রস্তাবনা আছে, হয় নাই এখনো সমান প্রস্তাবনা আছে, পাস হয়নি। আপনি তো বলেন এটা আইন, প্রস্তাবনা আছে, দুইটা তো দুই জিনিস তাই না? লার্নেড কাউন্সিল, দুইটা তো দুই জিনিস। তো ওইটা একটা পাস হয় নাই, তাহলে আপনি বলতেছেন যে এখন পর্যন্ত একটা পাওয়া গেল যে নারীদের ডিভোর্সের যে ক্ষমতা দেওয়া আছে সেটা ইসলাম বিরোধী, আপনারা আসলে সেটা চেঞ্জ করবেন তাই তো? না চেঞ্জ এটা শুনেন, ইসলামের চেঞ্জের একটা বিষয় আছে। ইসলাম হুট করে চেঞ্জের বিশ্বাসী না। আপনি দেখেন মদ যখন নিষিদ্ধ করা হয়েছে, প্রথম ইসলামের নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে সচেতনতা তৈরি করা, প্রথম হচ্ছে ইসলামের সচেতনতা তৈরি করবে। দেখেন মদ যখন নিষিদ্ধ করা হয়েছে প্রথমে বলেছে মদটা হচ্ছে ক্ষতিকর বস্তু, এরপরে দ্বিতীয় ট্রামে বলেছে মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজ চলা অবস্থায় তোমরা মদ খেও না, তৃতীয়বার নিষিদ্ধ করা হয়েছে। তার মানে ইসলামের প্রত্যেকটা জিনিস হচ্ছে ধারাবাহিক ভাবে হবে। আপনি হুট করে কোনো কিছু নিষিদ্ধ করে দেওয়া, আপনি দেখেন আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। সে রাসূল 13 বছর মূর্তিকে সামনে রেখে নামাজ পড়েছেন, কিন্তু যখন মক্কা বিজয় হলো রাসূল মূর্তি ভাঙতে হয়নি, অটোমেটিকলি যারা তৈরি করেছে তারাই। এই কথাটা আপনি বেশিরভাগ সময় বলেন, যদি আপনি কি বুঝাতে চান আমি বুঝি না, কিন্তু মানে আমি বুঝাতে চাই প্লটটা কি? আপনি তিনটা কথার আমি কোনো প্লট বুঝলাম না। মানে মদ শুধু মুসলমানদের জন্য কেন নিষিদ্ধ হবে, সবার জন্য কেন নিষিদ্ধ হবে, শুধু মুসলমানদের জন্য কেন হবে না, শুকরের মাংস কেন আমদানি করা যাবে না, এই মূর্তি সামনে রেখে নামাজ কেন পড়া যাবে না, এই প্লটটা কিসের জন্য? মানে খালিদ ভাই আপনি এটা বুঝেনি তো। আমি কি বলতে চাই, আমি বলতে চেয়েছি হচ্ছে বর্তমানে সবাই বলে যে ইসলামী স্টেট কায়েম হলে অধিকার থাকবে না। আমি মনে করি বর্তমান আমাদের যে ইসলামিক আইন এবং আমাদের যে এক্সিস্টিং যে লটা আছে, এই লটা ইসলামী ল থেকে কঠিন।
যেখানে মদের বিষয়ে ইসলামী ল বলেছে শুধু মুসলমানের জন্য নিষিদ্ধ, সেখানে আমাদের আইনে শুধু মুসলমান না সকল ধর্মের জন্য নিষিদ্ধ, সকল ধর্মের জন্য নিষিদ্ধ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জানা মতে যেই সব দেশে ইসলামিক আইন আছে সব দেশে একই অবস্থা। সৌদি আরবে সকলের জন্যই মদ নিষিদ্ধ, আপনি মদ কোথাও আমি ওইটা বলি না, আমি সৌদি আরবে কিন্তু প্রচুর বিদেশি লোক কাজ করে। আমি শরীয়তের বিধানের কথা বলছি, কুয়েতের কথা বলতেছি, আমি কাতারের কথা বলতেছি, বাহরাইনের কথা বলতেছি, ওমানের কথা বলতেছি, আমি কোথাও মানে যেইখানে শরীয়তের বিধান আছে সেখানে শরীয়তের বিধানে অমুসলমান থাকুক আর নাই থাকুক মদ শুকর সেগুলি নিষিদ্ধই। আমি তো সেটাই বললাম, কিন্তু শরীয়তে শুধুমাত্র মুসলমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওকে, শরীয়তে মদ আর শুকর বিধর্মীদের জন্য নিষিদ্ধ করা হয়নি। কিন্তু আমি বলেছি যে ইসলামে আইনটা হচ্ছে আরো একটু সহজ, ফ্লেক্সিবল। কিন্তু এটাকে আমাদের এক্সিস্টিং ল, আমার প্রশ্ন কিন্তু সেটা ছিল না অ্যাডভোকেট রাসেল, আমার প্রশ্ন ছিল হচ্ছে যে এক একটা জায়গায় তো এক এক রকম। আপনি যখন কোর্ট ফতোয়া দিয়ে চলবে, আপনি যখন বলতেছেন, আপনি আমার থেকে অনেক ভালো জানেন যে 4টা মাযহাবে 4 রকম বিষয়ে 8 রকম ফতোয়া আছে। এবং আপনি যদি আমরা সিয়াসিত্তা যেগুলিকে বলি সেগুলি যদি বুখারী, তিরমিজি, সুনানে আবু দাউদ এবং ইবনে মাজাহ আমি যাইটার মধ্যেই দেখি না কেন সেগুলির মধ্যে কিন্তু প্রচুর মানে গ্রে এরিয়া আছে। তো আপনি ফতোয়া দেওয়ার জন্য, এখন ফতোয়া দেওয়ার জন্য ফতোয়া দিয়ে কোর্ট চলবে, এটা কি আপনাদের মাথায় আসে কিনা আমি এটা জানতে চাইছিলাম। এবং কোন ফতোয়া আপনারা একই মতো কেমনে করবেন, একজন তো একইভাবে ইন্টারপ্রিট করবে। আমি আপনাকে বলি, ইসলামে হারামের বিষয়ে স্পেসিফিক করা আছে। ইসলাম একবারে স্পেসিফিক করা আছে কোনটা কোনটা হারাম, কিন্তু হালালের বিষয়ে স্পেসিফিক করা নেই। কারণ মানে ইসলামে বেশিরভাগই হালাল, কিন্তু স্পেসিফিক করে বলা আছে কোনটা হারাম। তার মানে এই যে কয়েকটা জিনিস হারাম, ইসলাম কিন্তু এই জন্য ইউনিফাইড করা হয়েছে। ইসলামের নির্দিষ্ট জিনিসকে হারাম করা হয়েছে, নির্দিষ্ট জিনিসকে হারাম করা হয়েছে। এটা ইসলামের যে এক্সিস্টিং ল আছে, আপনাকে কোরআন এবং সুন্নাহ, আপনি প্রত্যেকটা জিনিস একবারে আপনার জুতাই সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনি কোরআন এবং সুন্নাহর মধ্যে পাবেন। এবং কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা হারাম কোনটা হালাল আপনি সবকিছু পাবেন। আমার মনে হয় যে কোরআন শরীফ থেকে যদি আমরা হারাম হালাল নেই, আমাদের অনেক দ্বিধা, অনেক মতবাদী আসলে কমে যাবে। কারণ কোরআনে একদম স্পেসিফিকলি কোন 4টা বিষয় খাওয়ার ক্ষেত্রে হারাম, কোন 4টা বা 2টা বিষয় মানে সুদ ঘুষ এগুলি কিরকম করে কেমনে হারাম, কোন বিবাহ হারাম সেগুলি ব্যাপার আসলে বলা আছে একদম স্পেসিফিকলি। আমরা নিজেরা ইন্টারপ্রেট করে তাহলে যে মাযহাব এই আপনি ঠিকই বলছেন যে কোরআন থেকে যদি এটা নেই তাহলে এটা আমরা কমে যাবে। কিন্তু আমরা সবাইকে কোরআন হাদিস থেকে নিতে হবে, শুধু কোরআন হাদিস থেকে নিতে হবে। না, আপনি আবার হাদিস বললেন, সেটা তো আবার আরেকটা ইন্টারপ্রিটেশনের জায়গা। তাহলে আপনি আল্লাহ রাসূল বিদাহজের ভাষণে সর্বশেষ বলেছেন তারাকতু ফিকুম আমরান লান তাদুল্লু মা তামাসসাকু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আপনার সাথে থিওলজি নিয়ে কারণ কোরআনের বিশ্লেষণ হচ্ছে হাদিস। আপনি হাদিসকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কোরআন এবং হাদিস। কারণ কোরআন খুব সংক্ষেপে বলা আছে, হাদিসে ব্যাখ্যা দেওয়া আছে। এর মধ্যে আপনি কোন হাদিসে ব্যাখ্যা দেওয়া আছে, আপনি কোন হাদিসগুলি মানবেন কোন হাদিসগুলি মানবেন না সেটা আপনি অবশ্যই সিয়াসিতার হাদিসগুলো মানবো। শুধু সিয়াসিতার হাদিসগুলি মানবেন তো? সিয়াসিতার হাদিসে অনেকখানে শুধু কোরআন মানার কথাই আছে, আপনি দেখে নিন আবার। আপনি দেখে নিন। ওকে, আমি বা আপনি ভালো বলছেন। আমি একটু আসি অ্যাডভোকেট রাসেলকে অনেক ধন্যবাদ, তিনি অনেকগুলি বিষয় নিয়ে আসলে ক্লিয়ার করেছেন। আপনাদেরকে একটু বেশি সময় আজকে হয়তো রাখতে হতে পারে, কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনারা কথা বলছেন। আমি দর্শকদের কাছে একটু জানতে চাইছিলাম, পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক আগে রাখা আর ধানের শীষ কিছুটা আড়ালে রাখার প্রবণতা উদ্দেশ্যমূলক বলে মনে করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দর্শক এই অভিযোগ সঠিক করে বলে মনে করেন কিনা? শতকরা 38% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা 62% মনে করে যে এটি সঠিক না। আমি 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 একটু অ্যাডভোকেট সায়ন্তে আপনার কাছে আসতে চাই। অনেকগুলি বিষয় প্রশ্ন জমে গেছে, আপনি যদি দ্রুত অ্যাড্রেস করেন। সরি, অ্যাডভোকেট রাসেলের কথার পরে একটু ডক্টর সায়ন্তের কাছে আসার পরে অনেকগুলি প্রশ্ন জমে গেছে। আপনি যদি বলেন যে বিএনপি জুলাই সনদে সরকারি দল হিসাবে রাষ্ট্রদ্রোহ সংস্কারের 31 দফার প্রস্তাবক হিসাবে সার্বিক সিস্টেম পরিবর্তনে আনার কথা বলছে, রাষ্ট্র মেরামতের কথা বলছে, কিন্তু বিএনপির মধ্যে কি আমরা কোনো পরিবর্তন দেখছেন কিনা? নতুন রাজনীতির অংশ হিসেবে জনসমক্ষে যা তুলে ধরা হচ্ছে সেটা বিএনপি দলের মধ্যে একটা প্র্যাকটিস হচ্ছে কিনা? আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, তার আগে একটা দর্শকের মন্তব্য শোনাই। ওনার নাম গিটার মামুন 7053। অ্যাডভোকেট রাসেলের সাথে এতক্ষণ তর্ক করার পর্যায়ে তিনি অনেকবারই মেসেজ পাঠিয়েছেন, খালেদ ভাই আপনি কেমন জানি দিন দিন মূর্খ হয়ে যাচ্ছেন, কিছু বুঝছেন না। কত সত্য। আমি একটু ডক্টর সায়ন্ত আপনার কাছে যেতে চাই যে আপনি একটু বলেন যে বিএনপি নিজে এগুলি মানে কিনা এই দলের মধ্যে। এনিওয়ে, আপনাদের দুজনের আলোচনাটা এতক্ষণ বেশ জমে উঠেছিল এবং আমি খুব উপভোগ করছিলাম, এবং জমে উঠেছিল বলেই হয়তো আপনি
ভুলে গিয়েছিলেন আমার কথা দীর্ঘ সময়। না, না, আমি ভুলে আমি যাই। আপনাকে একটা ঠিক আছে, ঠিক আছে, জি জি বলেন। মানে একজন গেস্টের সঙ্গে এত দীর্ঘ সময় সাধারণত বলেন না, আপনাদের জমে উঠেছিল। জি আই এনজয়েড। জি আমি একটা ছোট্ট একটা বলি, আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করি তখন আমার একজন সহপাঠী ছিলেন। তো ওনাকে টিচার যখন প্রশ্ন করতেন সেই প্রশ্নের স্পন্টেনিয়াস উত্তর দিতেন, ফাম্বলিং ছাড়া। হুম, তো ওই টিচার পরে বলছিলেন যে তোমার বলার স্টাইল খুব ভালো, ভালো বলো, তোমাকে টিচার যদি তোমার এই মনোযোগী না হয় তোমার অ্যান্সারের প্রতি, তাহলে তুমি খুব ভালো নম্বর পেয়ে পাশ করবে। আর যদি শিক্ষক একটু মনোযোগ দিয়ে শুনে, তাহলে তুমি প্রতি পরীক্ষায় ফেল করবে। এখন ধরেন আপনি অ্যাডভোকেট রাসেলকে জিজ্ঞেস করেছিলেন দুর্নীতি নিয়ে, হুম, জামায়াতের পজিশন বিএনপির সঙ্গে যখন ছিল, বলল যে প্রতিবাদ করতে না পারলে যে ঘৃণা করার যেই বিষয়টা ইসলামে আছে, তারা ঘৃণা করেছে এবং নিজেরা করে নাই। আপনি দেখেন যে 5টা বছর জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে ছিল, তারা মন্ত্রণালয়ের 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তারা বলতে চান যে তাদের নামে কোনো দুর্নীতি নাই, তা ব্যক্তিগতভাবে খুঁজে পায় নাই, সুতরাং তারা ঠিক ছিলেন। মানলাম ব্যক্তিগতভাবে তারা ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে তো কোনো দুর্নীতির অভিযোগ পর্যন্ত ওঠে নাই, ঠিক ছিলেন। তারেক রহমানের নামে এত অভিযোগ উঠেছে, তারপরেও তো 111 সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তন্ন তন্ন করে খুঁজে হাওয়া ভবন তার কেন্দ্রিক মানে একটা তার দুর্নীতি মানে বের বিএনপির করতে সময় পারে দুর্নীতি নাই। হয়ই নাই ডক্টর শান্ত। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওই যে ওই নোবডি কথাটাই, কিল জেসিকা। যে তার না, তার মানে হচ্ছে একজন ব্যক্তি যদি দুর্নীতিমুক্ত থাকেনও, কিংবা তার বিরুদ্ধে যদি খুঁজে না পাওয়া যায়, এইটা তাকে সন্দেহের বাইরে নিয়ে যায় না। জামায়াত ইসলামের মন্ত্রীরা তারা 5 বছরের মধ্যে কোনো একদিন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বিএনপিকে ওয়ার্ন করে নাই যে আপনারা যদি আপনাদের সরকার চলার সময় যদি এইরকম দুর্নীতি চলে, তাহলে আমাদের পক্ষে আপনাদের সঙ্গে এই সরকারে থাকা সম্ভব হবে না। কারণ মন্ত্রিত্বের লোভ তারা বলে নাই। এক, না, দুই উনি হইল অ্যাডভোকেট রাসেল যেখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে এই সময় সরকারের সঙ্গে থাকাটা আমি দরকার আমি ছিল ওই কথাটা জোটকে। আসছি জি যে সরকার টিকতো না। আমি জি বলছি হুম বিএনপির সঙ্গে 2001 সালের নির্বাচনে জোট হয় জামাত ইসলামের। ম্যাডাম খালেদা জিয়া যে ওয়ার্ড দিতেন কাউকে, তিনি সেই কথা রক্ষা করতেন, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করতেন না। হুম শুধুমাত্র সে কারণে 2/3 মেজরিটি বিএনপি এককভাবে পাওয়ার পরেও জামায়াত ইসলামের 2জন গুরুত্বপূর্ণ নেতাকে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছেন, যেহেতু নির্বাচন করার আগে তাদের কথা দিয়েছেন এবং জোট করেছেন সেজন্য। এবং জামায়াতের 2জন নেতা মন্ত্রী কেন, পুরা জামাত যদি ওই সরকার থেকে চলে যায়, সমর্থন প্রত্যাহার করে, তাহলে বিএনপি তো একাই 2/3 মেজরিটি ছিল 2001 এর নির্বাচনে, আপনি নিশ্চয়ই জানেন। রাইট। তো জামাত চলে গেলে সেই সরকার চলবে না, দেশের স্বার্থে বিএনপির সঙ্গে না না, শুধু সরকার টিকাতে সংসদই তো গেছে, সরকার না, এটা রাষ্ট্র তো হয় কাঠামো না। না, কিন্তু ডক্টর শান্ত রাষ্ট্র শুধু না, সংসদ তো সরকার না, বলি জামায়াত যদি আসি। জি হ্যাঁ, আওয়ামী- বিশৃঙ্খলা তৈরিতে বাংলাদেশে জামাত ওস্তাদ, সেটা আমরা জানি। আওয়ামী লীগ ওস্তাদ, সেটা আমরা জানি। জি আওয়ামী লীগ সেই জন্য ওস্তাদ। করেছেন। জি, জি আরেকটা বলি, আওয়ামী লীগ সরকারের সময় ঠিক জামাতের এই বয়ানটার মতো একটা বয়ান আওয়ামী লীগের কোন কোন নেতা কারো কারো ব্যাপারে দিতেন। মতিয়া চৌধুরীর ব্যাপারে বলা হতো উনি খুবই সৎ। আমি বলতাম হ্যাঁ, উনি হতে পারে ফাইন্যান্সিয়ালি সৎ, উনি অনেক সম্পদের মালিক হন নাই, ব্যক্তিগতভাবে চুরি করেন নাই, কিন্তু উনি তো রাতের ভোটে এমপি হয়েছেন। ওনার সরকার তো এরকম পলিসি মেক করে এদেশ থেকে গণতন্ত্র হত্যা করেছে। ওনার সরকার তো ব্যাপকভাবে দুর্নীতি এবং টাকা পাচার করছে, একটা শব্দ তো করছে না, একটা প্রতিবাদ তো করছে না। সুতরাং ওনাকে আমি সৎ মানতে রাজি না। ঠিক একইভাবে জামায়াত ইসলাম সরকারে ছিল, বিএনপির যা যা দায় আছে সব দায় জামাত ইসলামেরও আছে, কারণ তারা ক্ষমতায় থাকতে একটা শব্দও করে নাই। এবং একটা গোটা সিস্টেমে যখন কোনো না কোনো পার্সেন্টেজ করাপশন থাকে, 2টা মন্ত্রণালয় আইসোলেটলি করাপশন মুক্ত থাকতে পারে না। ব্যক্তিগতভাবে সেই মন্ত্রী 2 টাকা না খাইতে পারে, তার অধস্তন খেয়েছে, তার নিজের নিয়োগ দেওয়া লোক খেয়েছে, তার পিএস খেয়েছে, কেউ না কেউ খেয়েছে। কারণ গোটা দেশের সিস্টেমটা যখন করাপশনের সিস্টেমের মধ্যে যদি থাকে ঢুকে যায়, তাহলে সেটা এইটা যেই আমি সরকারের আপনার সাথে- সময়, এটা আমি আপনার সেখানে সাথে তো একমত। হতে পারে না। এটা আমি সুতরাং আপনার সাথে ওই যে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে দেখবেন যে পাশ করা কঠিন হয়ে যায়, এরকম সব বক্তব্য আসছে। এবার বলি বিএনপির পরিবর্তন নিয়ে। বিএনপির পরিবর্তন হচ্ছে ওইখানে একটা দলের শীর্ষ নেতৃত্বকে তার ফলোয়াররা, অন্য নেতারা ফলো করেন। তারেক রহমানের তার যে বক্তৃতা, তার যে গঠনমূলক আলোচনা, তার যে ইনক্লুসিভনেসের যে কথা তিনি বলেন,
তার যে প্রতিহিংসার বাইরে আসা, ম্যাডাম খালেদা জিয়ার যে এরকম ইনক্লুসিভ রাজনীতি, প্রতিহিংসা পরায়ণ না হয় সবকিছু করতেন, সেইটা তার নেতাদের মধ্যে পজিটিভ একটা ভাইব তৈরি করে, যেটা তারেক রহমানের এই পজিশনের কারণে তারেক রহমানকে 2-4 বছর 5 বছর আগেও যারা খুব কঠোর ভাষায় সমালোচনা করতেন, তারাও এখন বলছেন যে তার রাজনৈতিক ম্যাচুরিটি, প্রজ্ঞা এবং অনেক পরিবর্তন তার মধ্যে তারা লক্ষ্য করছেন। ফলে এইটা শীর্ষ নেতার এই পজিটিভ পরিবর্তনটা দলের পজিটিভ পরিবর্তনে একটা প্রভাব ফেলে। 1, 2 হইল বিএনপিতে অতীতে আপনি কখনোই এত সংখ্যক নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখেননি, যেটা এবার করেছে, নিশ্চয়ই খারাপ কাজ করেছে, না করলে ব্যবস্থা, এই শাস্তিমূলক ব্যবস্থা নিবে কেন? কিন্তু একবারেই তো পুরোপুরি আপনার যে অনিয়ম, তার মানে আপনি বলছেন যে পরিবর্তনের চেষ্টাটা অব্যাহত আছে, এখনো অনেক অগ্রহণযোগ্য বিষয় আছে, এবং আমার প্রত্যাশা থাকবে যে এই যে প্রক্রিয়াটা নিজেদের শুধরে নেবার, এটা যেন অব্যাহত থাকে এবং আরো যাতে স্ট্রিক্ট হয় শীর্ষ নেতৃত্ব, তাহলে বিএনপির মধ্যে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান আমি বিএনপির বাইরে অন্য কারো হাতে নিরাপদ মনে করি না, বলে আমি মনে করি তারেক রহমান এবং বিএনপি ফেল করা মানে বাংলাদেশ ফেল করা। সুতরাং তাদের যা যা অগ্রহণযোগ্য আছে সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতেই হবে। আমি ডক্টর সায়ন্ত আপনাকে দ্বিতীয় প্রশ্ন করার আগে আমি একটু দর্শকদের মতামত একটু বলতে চাই, যে কারণ আমার এবং অ্যাডভোকেট রাসেলের কথায় কিছু সংখ্যক মানে ভুল বুঝাবুঝি হয়তো সৃষ্টি হয়েছে, সেগুলো আমি একটু বলি। খালেদ ভাই, কোরআন ও হাদিস নিয়ে কথা বলার সময় সাবধান থাকেন। রেদওয়ান আহমেদ বলতেছেন এমন কথা বললেন না যাতে ঈমান না থাকে। ভাই, আমার ঈমান আছে কি না আছে সেই বিবেচনা ভার আপনাকে আল্লাহ দেয় নাই, কেউই দেয় নাই দুনিয়াতে, বিশ্বাস করেন দেয় নাই, আবার পড়েন বই খাতা। 2 হচ্ছে খালেদ মহিউদ্দিন বলছে শুধু কোরআন মানলেই হবে, কিন্তু প্রশ্ন হলো কোরআনে তো নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজ কীভাবে পড়তে হবে এটা কোরআনে বলা হয়েছে, তা হাদিস অবশ্যই পড়তে হবে না। আমি এই কথা কখনোই বলি না যে শুধু কোরআন পড়তে হবে। আমি বলছি, আমি অ্যাডভোকেট রাসেলের বক্তব্যের সাথে একমত, কোরআনে একদম স্পষ্ট বলা আছে কোনটা হারাম কোনটা হালাল, সেইভাবে আসলে সেইটা মানতে হবে, এবং সেই মানলে যাদের মধ্যে থেকে একটু পার্থক্য আছে তাদের সবার এক জায়গায় চলে আসতে হবে। কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট রাসেল, লোকজনকে আলাদা আলাদা থেকে একসাথে আনতে হলে কোরআন প্রসঙ্গে তিনি এই কথা বলছেন, পাশাপাশি এই কথাও তিনি বলছেন যে হাদিসও মানতে হবে। আমি বলছি কোন হাদিসগুলি মানা যাবে মানা যাবে না, তিনি বলছেন যে সিয়াসিত্তা বলে যে 6টা হাদিস আমরা চিনি সেই হাদিসগুলি আমাদের মানতে হবে। আমি তাদেরকে বলছি যে হাদিসের মধ্যে তো আসলে এরকম হাদিসও আমরা এরকম দেখি যে ওইটার মধ্যে শুধু কোরআন মানার কথা আছে। আমরা এটার এই প্রসঙ্গে তার মতামত শুনতে ছিল। যাই হোক, এইটা নিয়ে নিশ্চয়ই আবার যদি যখন অ্যাডভোকেট রাসেল বলবেন তখন বলবেন, অন দ্য পয়েন্টে হ্যাঁ, অ্যাডভোকেট রাসেল যখন বলবেন তখন বলবেন। আমি অ্যাডভোকেট রাসেলের কাছে আসবো, কিন্তু আমি জনাব সায়ন্তের কাছে এই গণভোট নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যে মূলত বিএনপি রাজি না হওয়ায় কিন্তু ইউনূস সরকার গণভোটটা আগে দিতে পারে নাই, একই দিনে দিতে হয়েছে, কিন্তু এই গণভোটটা নিয়ে বিএনপির কোনো অবস্থান আমরা স্পষ্ট দেখি না। বিএনপি কেমন জানি এই ক্ষেত্রে জামাত ইসলামের মতো কথা বলে, কিরকম জানেন, আমরা তো না ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আরে বাবা, আপনি যদি মনে করেন এটাতে আপনি সাইন করছেন, আপনি বলেন হ্যাঁ ভোট দেন, আপনি না ভোট দেওয়ার সুযোগ নাই, আপনি এটা দিবেন কি দিবেন এটা জানি না। এদিকে আবার সরকার কেন প্রচারণা করে সেইটাতে আবার কারো কারো এটা নিন্দামন্দ দেখতে পাই। সরকারের একটা সংস্কার, সরকারের একটা ইয়ার মধ্যে ছিল, ওইটা প্রচারণা করবে না। মানে ধরেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র যদি আমরা ধরে নিই যেসব দেশে আছে, এই পশ্চিমা দেশগুলিতে বা আমেরিকাতে বা ভারতে, তারা কি তাদের এজেন্ডাটা বাস্তবায়নের জন্য জনগণের বলবে না? এটা তো কি অন্যায় হলো, আমি জিনিসটা বুঝি না। কিন্তু ডক্টর সায়ন্ত, আপনি মানে বিএনপির পজিশনটা আপনি বুঝেন কিনা যে গণভোটে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে গণভোটে বিএনপির অবস্থান, আর একটা হচ্ছে সরকার হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে সেটা ঠিক করছে কিনা। প্রথমে আমি ছোট করে হ্যাঁ ভোটের সরকারের প্রচারণার অবস্থান নিয়ে বলি, এটা ঠিক করছে না। সরকার প্রচারণা করবে, সকলকে বলবে যে আপনারা গণভোটে অংশ নেন, এবং গণভোটে আপনারা বুঝে আপনার যে আকাঙ্ক্ষা সেটা আপনি ভোটের মাধ্যমে ব্যক্ত করেন। সরকার এইখানে গণভোটে হ্যাঁ বা, যেহেতু আপনি হ্যাঁ বা না রেখেছেন, সেই হ্যাঁ বা নাতে যদি সরকার একটা পক্ষ নেয় আর কোন রাজনৈতিক দল ওই পক্ষ নেয়, তখন মনে হবে সরকার এবং এই রাজনৈতিক দলগুলা একপাক্ষিক হয়ে গেছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনার সামনে রাখি। ব্রেক্সিট হবে কি হবে না, এই প্রসঙ্গে ব্রিটেনের সেই সময়কার প্রধানমন্ত্রী জনাব ক্যামেরন, তিনি ছিলেন হচ্ছে টরি পার্টির নেতা, মানে কনজারভেটিভ পার্টির নেতা। তিনি বলতেছিলেন যে ব্রেক্সিটটা আসলে দরকার নাই, আমরা ইউরোপীয় ইউনিয়নে থাকি, কিন্তু এবং সেইটার পক্ষে কিন্তু তিনি প্রচারণাও চালাইতেছিলেন। কিন্তু যে জনগণ যেই দেখা গেল যে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দিছে, ক্যামেরন পদত্যাগ করলেন, তার কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অভাব ছিল না। এটা তো তিনি করতেই পারেন, এটা তার এজেন্ডা। এজেন্ডা হচ্ছে সংস্কার। পারেন না,
পারেন না, আমি বলি আপনাকে, আপনি ভালো বলেছেন উদাহরণ, ওই উদাহরণ টেনে বাংলাদেশে এর আগেও যে 3টা গণভোট হয়েছে, জিয়াউর রহমানের সময় একটা, হোসেন মোহাম্মদ এরশাদের সময় একটা, এবং এই সংসদীয় পার্লামেন্টারি সিস্টেমে আসার সময় খালেদা জিয়ার সময় একটা। ওই সময়ও কিন্তু সরকার হের পক্ষে প্রচারণা চালিয়েছে। শুধু ব্রিটেনের উদাহরণ অত দূরে যাওয়ার দরকার নাই। কেন চালিয়েছে? তখন সরকার ওই অবস্থা নিয়ে শুধু হ্যানা ভোট দিয়েছে। তখন যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা, তাদের সঙ্গে সরকারের পজিশনের ফাইট হয়েছে। কিন্তু এইখানে একটা জাতীয় নির্বাচন হচ্ছে, সেই জাতীয় নির্বাচনে মানুষ মার্কায় ভোট দিবে, একই সঙ্গে হ্যানা ভোট হচ্ছে। এইখানে রাজনৈতিক দলগুলোর অবস্থানের উপরে এটা ছেড়ে দিতে হবে, যাতে সরকার না, বরং আপনি উল্টা বললেন না ডক্টর শান্ত, ওইটা কিন্তু সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। জিয়াউর রহমান সাহেব বলতেছেন আপনারা কি আমাকে ক্ষমতায় দেখতে চান নাকি চান না, এরশাদ সাহেব বলতেছেন আপনারা কি ক্ষমতা আমাকে দেখতে চান কি চান না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের তো কিছুই যায় আসে না এই সংস্কারে হ্যাঁ আসলো কি না আসলো। ওরা তো একটা আদর্শগত জায়গা থেকে জিনিসটা সমর্থন করতেছে। তাদের কিছু যায় আসে কিনা সেই প্রশ্নের থেকে বড়, ধরেন আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি যে এখানে 4টা ক্লোজ আছে এবং যতগুলা বিষয় দিয়েছে এই সনদের মধ্যে যা আছে, এর মধ্যে আমি 80% কে আমি ওন করি, 20% কে আমি হ্যাঁ বলতে চাই না, আমি একটা কনফিউশন রেইজ করলাম এবং আমি এখানে ভোট দিব কিনা আমি সিদ্ধান্ত নিব। না বলেন আপনি, এইরকম না রাজনৈতিক দল হতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে ধরেন আজকে সরকার যখন এই পজিশন নিয়ে নেয় যে আপনারা হ্যার পক্ষে ভোট দিবেন, তখন ধরেন এইখানে যদি এনসিপি নায়ের পক্ষে তাদের অবস্থান থাকে, তারা প্রকাশ্যে তখন এই না বলার অধিকারটা হারায় এই জন্য যে তাহলে সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া হয়ে যায় এবং অন্য দলগুলো সরকারের প্যারালালে চলে আসে। পাবলিকের মধ্যে একটা রং মেসেজ যাবে যে তাহলে বিএনপি, সরকার, জামাত এরা এক লাইনে, এরকম তো আলাদা হয়ে যাবে, আমরা বলতে কথাই ছিল না ডক্টর শান্ত, এরকম তো কথাই ছিল না। কথা ছিল যে জুলাই সনদটার ব্যাপারে যারা সাইন করবে তারা এটা মেনে নিবে। তো আপনারা জুলাই সনদে সাইন করছেন, আপনারা এটাকে হের পক্ষে আপনারা বলেন, আপনারা বলেন, সরকার বলে, সবাই বলুক হের পক্ষে তো বলবে। বিএনপির অবস্থান বিএনপি স্পষ্ট করেছে। বিএনপি বলেছে তারা না, বিএনপি বলেছে এইটা যে এইখানে জুলাই সনদে যা আছে তার সবগুলোর সঙ্গে বিএনপি একমত নয়। তারা এইখানে তাদের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, ফলে তাদের এইখানে একটা সেকি অবস্থান আছে। কিন্তু যেহেতু এর মেজরিটির সঙ্গে তারা একমত, সেই জন্য তারাও হ্যাঁ ভোটের পক্ষে, না বলার সুযোগ নাই ওই কারণে বলছে। কিন্তু তারা এইটাও এখন পর্যন্ত ম্যানিফেস্টোতে না আসলেও তারা বক্তব্য স্পষ্ট করেছে যে বিএনপিকে জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে জনগণ যাতে বিএনপির এই অবস্থান জেনেই ম্যান্ডেটটা দেয় যে বিএনপি রাষ্ট্র মেরামতের যে 31 দফা প্রকাশ করেছে আগে, এই 31 দফার মধ্যে যতগুলা জুলাই সনদের সঙ্গে ম্যাচ করবে, এই কমন বিষয়গুলোর বাস্তবায়ন তারা আগে করবে। তার পরবর্তী পর্যায়ে জুলাই সনদের অন্য বিষয়গুলা, এবং তারপরে তারা বিবেচনায় নিবে যেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সময়ের প্রেক্ষিতে সেগুলোর বাস্তবায়ন করবে কি করবে। আমার মনে হয় ডক্টর শান্তের বক্তব্য ঠিক আছে। ইএমকে টেকনোলজি 4492 উনি বলেছেন খালেদ, লেট ডক্টরস ডু দেয়ার জবস, লেট ইসলামিক স্কলার্স ডু দেয়ার জব, দেয়ার নিডস লটস অফ রিসার্চ টু গিভ স্পিচ অন দিস সাবজেক্ট। রাইট, কিন্তু ভাই আমি জনগণ হিসাবে জানতে চাই 5টা ইসলামিক স্কলার যাদের সবাই আমি শ্রদ্ধা করি, তারা যদি 5 রকম বলে, তাহলে কোন রকম ভাবে আমি শাসিত হব সেটা জানার অধিকার আমার আছে। এটা ডাক্তারের কাজ, ডাক্তারের, ইসলামিক স্কলারের কাজ ইসলামিক স্কলারের, ব্যাপারটা এরকম না। আপনিও একটু চিন্তা করে দেখেন। যাই হোক, আমি একটু অ্যাডভোকেট রাসেলের কাছে আসি। অ্যাডভোকেট রাসেল, বাহরাইন ও কুয়েতের মতো সৌদি আরবে হাজার হাজার পোস্টাল ব্যালট আছে নাকি যেখানে জামায়াত সংশ্লিষ্টতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমন অভিযোগ, এমন ভিডিও সামনে আসছে। প্রবাসে যাওয়া পোস্টাল ব্যালট জামায়াতের প্রতীক নাকি সুবিধাজনক স্থানে, এসব নিয়ে বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে অফিসিয়ালি অভিযোগ জানিয়ে আসছে। মানে আপনি কি মনে করেন আমরা বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটা মানে ভাইরাল একটা ভিডিওর মাধ্যমে এগুলি আমরা জানতেও পারছি, আপনি এইটা নিয়ে আসলে কি বলবেন যে ইজ ইট, মানে এটা আপনার চোখে পড়ছে কিনা, জামাত ইসলামী এইটাকে ঠিকমতো হ্যান্ডেল করতেছে কিনা? আমি এটাতে আসি, তার আগে বিষয়টা হচ্ছে আপনি যখন প্রশ্ন করেছেন, আমি তো ছোট মানুষ, আমার প্রশ্নের উপরে প্রশ্ন, মানে প্রশ্নগুলো যখন বেশি হয়, ঠিক আছে আপনি বলেন, ঠিক আছে আপনি বলেন। শাহিন ভাই যখন বলে তখন ফুল কথাটা বলার সুযোগ হয়, কিন্তু আমি কিন্তু ফুল কথাটা বলার সুযোগ পাই না, যেহেতু উনি সম্মানিত মানুষ, এই জন্য আপনি ওনাকে ফুল কথা বলার সুযোগ দেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরশাদ যখন কথা বলে, এরশাদ একবার একটা বক্তব্য আমি শুনেছিলাম, উনি কুমিল্লাতে একটা ভাষণ দিচ্ছিলেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে।
মানে সে বলতে চাইছিল ঘরে ঘরে পালন করবেন, কিন্তু পুরো কথাটা শোনে নাই। তো না শোনার কারণে মানুষ খুব খেপে গেছে যে আমরা গরু, আমরা ছাগল। মানে বিষয়টা হচ্ছে, আপনি যখন প্রশ্নটা স্পেসিফিক একটা প্রশ্ন করেন, এর উপর আমি উত্তরটা দেওয়া শেষ হওয়ার আগে যখন আরেকটা প্রশ্ন আসে, তখন এই যে শান্ত ভাই একটু আগে বললো যে আমার পুরোপুরি প্রশ্ন আমি শেষ আপনার হয়নি, বক্তব্যের সাথে একমত না, আমার উত্তরগুলো কিন্তু আপনি শেষ না কোনো হওয়ার কোনো কারণে ইয়া ছাড়া আপনি 2 মিনিট বলেন, আমি আপনার বক্তব্যের সাথে একমত না। আমার শেষ না হওয়ার কারণেই এই প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, বলেন। দেখেন, আমি প্রথম কথা হচ্ছে, এই যে সরকারটা আছে, বর্তমান যে সরকারটা আছে, এই সরকারটা শান্ত ভাই যেটি বললেন যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার কোনো সুযোগ নেই। দেখেন, এই বর্তমান সরকারটা কিন্তু প্রত্যেকটা অন্তর্ভুক্তি সরকার যতগুলো ছিল বা তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল, তাদের কাজ ছিল একটা, সেটি হচ্ছে নির্বাচন আয়োজন করা। কিন্তু এই সরকারের কাজ কিন্তু একটা না, এই সরকারের কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে সংস্কার করা, আরেকটি হচ্ছে বিচার করা, আরেকটি হচ্ছে নির্বাচন আয়োজন করা। তাহলে আপনি এই যে সংস্কারটা, আপনি দেখেন এই সরকারের বৈধতার জন্য জুলাই সনদের এই যে গণভোটে হ্যাঁ জয় হইতে হবে এই সরকারের বৈধতার জন্য। আপনি দেখেন, আমার তত্ত্বাবধায়ক সরকারের শুনানিতে রিসেন্টলি বিএনপিপন্থী আইনজীবীদের একটা শুনানি আমি শুনেছিলাম। শুনানিতে ওনারা বললেন যে 1/11 সরকার যে সরকারটা ছিল, এই সরকারটা ছিল অবৈধ। কেন অবৈধ? কারণ আমাদের সংবিধানে 3 মাস 6 মাসের মেয়াদ ছিল, কিন্তু তারা 6 মাসের বাইরে গিয়ে তারা এটাকে কন্টিনিউ করেছে। কন্টিনিউ করার কারণে এই সরকার যেই নির্বাচনটা আয়োজন করেছে, এই নির্বাচনটা অবৈধ। এই নির্বাচনের ধারা পরবর্তীতে সরকার হয় যে প্রধান বিচারপতি হয়েছে, এটাও অবৈধ, এবং প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছে এটাও অবৈধ। তার মানে কি, এই যে 1/11 সরকারের বৈধতা ছিল না বলে এই প্রশ্নটা পরবর্তীতে আসছে প্রায় 10-12 বছর পরে। তাহলে এই যে বর্তমান যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বৈধ হওয়ার জন্য গণভোট হ্যাঁ ভোটে জয়লাভ করতে হবে। যদি এই সরকার হ্যাঁ ভোটে জয়লাভ না করে, তাহলে এই সরকার বৈধ হবে না। আর যদি এই সরকার বৈধ না হয়, তারা যে নির্বাচন আয়োজন করেছে এই নির্বাচনটা বৈধ হবে না। আর এই নির্বাচন বৈধ না হলে যারা ক্ষমতা আসতে চায়, তাহলে তো তাদের ক্ষমতাটাও 10-12 বছর পরে এই ক্ষমতা নিয়ে প্রশ্ন আমি উঠবে। একটা কথা জিজ্ঞেস করব। জি জি জি, প্রথম কথা হলো যে আপনি আমারে পরিষ্কার করেন, আজকে আপনার কথা না শুনে আমি যাব না, কারণ এটা হচ্ছে যে এইটা হচ্ছে যে আপনার মানে একটা ফ্রেমিং হয় যে আমি প্রশ্নের উপর প্রশ্ন করি, কিন্তু আপনি খেয়াল করেন আবার শুনে দেখেন আমি নতুন প্রশ্ন একটাও করি নাই। আপনি যে কথাগুলি বলছেন আমি প্রশ্নটা করি। আপনি যেহেতু বলতেছেন যে এই গণভোটের উপর সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করতেছে, তাহলে একটা সরল প্রশ্ন হইতে পারত, এই সরকার আসলে সরকার পরিচালনায় বৈধভাবে করছে কিনা, হ্যাঁ বা না। কিন্তু আপনি 4টা কমপ্লিকেটেড বিষয় এটার মধ্যে রাখছেন, 4টা মিলে একটা প্যাকেজ বানাইছেন, এইটার উপরে একটা হ্যাঁ বলতে বলছেন, এটার উপরে একটা না বলতে বলছেন। এখন আমি এই 4টার মধ্যে 3টা বিষয় একমত হতে পারি, একটা বিষয় একমত নাও হতে পারি, যেটা হচ্ছে খুব পপুলার কথা। আমি অবশ্য মনে করি যে না, আপনি সবারই আমি বলে দিই যে না হ্যাঁ ভোট দেন, কি আছে, এতদিন পরে একটা ভোট পাইছেন, পজিটিভ থাকেন, পজিটিভলি ভোট দেন, হ্যাঁ ভোট দেন দেন, সেইটা কথা না। কিন্তু কথা হলো যে এইটা কি সত্য, আসলে সরকারের বৈধতা অবৈধতার প্রশ্নটা তো সরকার করতে পারতো। না না না, যদি ওইটা কনসার্ন হইতো, আমরা সবাই ভোট দিতাম, আমরা সবাই ভোট দিতাম হ্যাঁ ভোট, যে হ্যাঁ ভাই আপনি বৈধ। সংস্কারগুলো আমাদের তো এবার নির্বাচনটা তো আসলে কোনো দলকে জয় করার জন্য না, জামাতকে জয় করার জন্য এবার নির্বাচন না, বা বিএনপিকে জয় করার জন্য নির্বাচন না, বাংলাদেশকে জয় করার জন্য। বাংলাদেশে জয় করার জন্য সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সাইনতব একটা কথা বললেন যে 31 দফা, আপনি দেখেন 31 দফার 4 নম্বর কলামে ওনারা বলেছিলেন রাষ্ট্রপতি ক্ষমতা এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ওনারা ব্যালেন্স করবেন। অথচ এবার সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল, এই প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওনারা, রাষ্ট্রপতি ক্ষমতা এর ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তাহলে 31 দফার একটাকে ওনারা এগেনস্টে চলে গেছেন। তাহলে ওনারা পরবর্তীতে ক্ষমতা আসলে এই যে সংস্কারগুলো করবেন, এই সংস্কারগুলো বিশ্বাসযোগ্য হবে না বলেই হানা ভোটের বিষয়টা আসছে আপনার। তারপরে আপনি যে বিষয়টা নিয়ে আসেন ব্যালেটের বিষয়টা, দেখেন ব্যালেটের বিষয় আপনি খুব অভিজ্ঞ মানুষ, যেহেতু আপনি নিজেই বিদেশে আছেন, আপনি ব্যালেটের যে চিঠিগুলো পাওয়া গিয়েছে, আপনি দেখেন একটা ব্যালেট পেপার পেলেই কিন্তু ভোটগুলো কাউন্ট হয় না। কারণ একটা ব্যালেট পেপার পেতে হলে 2 প্রক্রিয়ায় ভোটগুলো কাউন্ট হয়। একটা হচ্ছে একটা পোস্টাল কিউআর কোড আছে, মানে একটা সাইন ইন করতে হয় একটা পোস্টাল অ্যাপে, সেখানে সাইন ইন করার জন্য এনআইডি কার্ড দিতে হয়, তারপর সেখানে নাম্বার দিতে হয়, কোড দিতে হয়, কোড দেওয়ার পরে সেই পোস্টাল অ্যাপসে আপনি সাইন ইন করবেন। এরপরে যে চিঠিটা আসবে, চিঠিটার যে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এরপরে আপনি ভোটটা দিতে পারবেন। তার মানে কারো কাছে যদি শুধু চিঠিগুলো থাকে, এই চিঠি দিয়ে সে ভোট দিতে পারবে না, সে ভোটটা অ্যালাউ হবে না। কারণ তাকে এই যে স্ক্যান করা তার কিউআর কোড যেটা আছে, তার নিজস্ব নাম্বারে নিজস্ব মোবাইলে এটাকে স্ক্যান করা ছাড়া সেই ভোটটা কাউন্টেবল হবে না। এবং কি আপনি দেখেন বিদেশে হচ্ছে একটা পোস্টাল অ্যাড্রেস নেওয়ার জন্য কিছু, যেমন বাহারাইনে আমি যেটা জানতে পেরেছি যে তাদের পোস্টাল অ্যাড্রেস নেওয়ার জন্য কিছু টাকা দিতে হয়। এই জন্য তারা নির্দিষ্ট একটা অ্যাড্রেসে তারা সবগুলো পোস্টাল নিয়ে এসে তারা চিঠিগুলো প্রত্যেকে, আপনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওর মধ্যে কেউ দিচ্ছে, কেউ দেখাতে পারবে না যে ভোট দিচ্ছে, দাড়িপাল্লা ভোট দিচ্ছে বা হাত পাকা ভোট দিচ্ছে, কেউ দেখাতে পারবে না। সেখানে দেখানো হচ্ছে যে চিঠিগুলো বন্টন করা হচ্ছে, কারণ এই চিঠিগুলো যদি কারো একজনের কাছে থাকে, সে চাইলে আপনি কোনো অ্যানোমালি দেখতে পান
নাই, তাই তো অ্যাডভোকেট রাসেল? না না, আমার কাছে মনে হয়নি, আমার কাছে মনে হয়নি। Okay. কারণ এই চিঠিগুলো একটা অ্যাড্রেসে গিয়েছে, Okay. সেই অ্যাড্রেস থেকে বন্টন হচ্ছে। ফেয়ার এনাফ। আপনি যেহেতু অ্যানোমালি দেখতে পান নাই, তো আপনি কি না, আপনার কাছে আরেকবার একটু আসবো। আমি একটু জনাব সায়ন্তর কাছে আমি শেষ প্রশ্নটা একটু করে আসি। জনাব সায়ন্ত, এই আসলে নতুন প্রশ্নে যাওয়ার আর এখন সময় নাই। আমি বরং এইটাই বলি যে হ্যাঁ ভোট না ভোট নিয়ে যে অ্যাডভোকেট রাসেলের কনসার্ন, সেটা আমাদের সকলেরই কনসার্ন। বিএনপিকে প্রথম থেকেই আসলে সংস্কারের বিষয়ে কেমন জানি কনজারভেটিভ মনে হচ্ছে। সংস্কার বললেই বিএনপি 31 দফা দেখাচ্ছে, বেগম জিয়ার 20-30-এর ঘোষণা দেখাচ্ছে, বলছে তারা, কিন্তু আসলে সংস্কারের ব্যাপারে বিএনপি একদমই নিমরাজি। অনেকেই বলছেন বিএনপি ক্ষমতা গেলে সংস্কার করবেন না। আমার কেন এই আশঙ্কা হচ্ছে, বিএনপি আসলে সংস্কার বা এই জাতীয় জিনিস করার ব্যাপারে একটু আসলে কথা না রাখার দলেই। যেমন বিচার বিভাগ আলাদা করার প্রশ্নে 2001 সালে সকল কিছু হওয়া সত্ত্বেও বিএনপি কিন্তু বলছিল যে তার আগে এটা করতে চান এবং 5 বছরে করেন নাই। একটু যদি অ্যাডভোকেট সায়ন্ত বলেন। সেটা ক্ষমতায় থেকে অনেক ডক্টর সায়ন্ত যদি বলেন। জি, ক্ষমতায় থেকে অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার এই নজির বাংলাদেশের যারা যারা ক্ষমতায় ছিল প্রত্যেকের কম বেশি আছে, বিএনপিও আছে। বিএনপি সে দায় এড়াতে পারে না। কিন্তু এটাও সত্য যে বিএনপি বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এইবার তারা যে নিপীড়নের শিকার হয়েছে, এবং তারা যেইভাবে এইবার নিজেরাই পুস্তক প্রকাশ করে প্রথমে 26 দফা, তারপরে এরা সমমনা ডান বাম অন্যদের সঙ্গে আলোচনা করে 31 দফায় নেয়া, সবকিছু করা, এর আগে ভিশন 2030 করা, এই যে এইবার যত তারা একাডেমিক ওয়েতে যেভাবে প্রচার করা, অঙ্গীকার করা, সবকিছু করেছে বছরের পর বছর, এইটা আগে করে নাই। ফলে বিএনপির পক্ষে এইবার এইখান থেকে সরে যাওয়াটা কঠিন হবে। যদি সরে যেতে চায় তাহলে সাধারণ জনগণই তাদের প্রতারক হিসেবে রাষ্ট্র পরিচালনার যে ম্যান্ডেট যদি তারা দেয়, সেটা প্রত্যাহার করে নিতে সময় লাগবে না, তারা দেশ চালাতে পারবে না। সুতরাং বিএনপির মধ্যে ওই পরিবর্তন আছে বলে আমি মনে করি এবং প্রত্যাশা করি তারা এটা করবে। এখন কথা হলো, বিএনপি যে 31 দফার কথা বলেছে এবং যতবার বলেছে, লিখিতভাবে বলেছে, বাংলাদেশে বিএনপি ছাড়া আর কোনো একটি দলও তো সেটি করেনি। সুতরাং বিএনপি এক্ষেত্রে এগিয়ে আছে, তারা সংস্কারের বিপক্ষে। এইটা তাদেরকে অন্যায়ভাবে আক্রমণ করার একটা হাতিয়ার ছাড়া আর কিছু না। এখন আপনি যে সন্দেহ পোষণ করছেন যে ক্ষমতায় এসে তারা রাখবে কি রাখবে না, ক্ষমতায় এসে অতীতে তো বাংলাদেশে যারা যখন ছিল সবারই আছে। জামাত ইসলামের যে 2জন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে আমরা এতক্ষণ আলোচনা করেছি, তাদের বিরুদ্ধে আছে, বিএনপির বিরুদ্ধে আছে। জামাত ইসলামের বিরুদ্ধে কেমনে থাকলো আপনি জানেন সায়ন্ত? জামাত ইসলামের বিরুদ্ধে কেমনে থাকলো? মানে দুই মন্ত্রী আর প্রধানমন্ত্রী তো এক কথা না। প্রধানমন্ত্রী হচ্ছে, বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমি আপনাকে বলি ছোট ছোট উদাহরণ, কিন্তু আপনাকে কাছে বুঝতে পারবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার স্বার্থের বাইরে যেতে চায় না। দলীয় স্বার্থটা আগে চিন্তা করে, তারপর রাষ্ট্র এবং নেশনের স্বার্থ চিন্তা করে। আমি এই ঠিক গতকালই রাসেলের সঙ্গে একটা অনুষ্ঠানে ছিলাম, এই উদাহরণটা দিয়েছিলাম যে 2008 সালের নির্বাচনে বিএনপি যে নমিনেশনটা দিবে, সেখানে বিএনপিকে বাধ্য করেছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফরিদপুরের একটি আসন তাকে দেবার জন্য, যেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবং কখনোই এখানে জামানত রক্ষা করবার মতো ভোটের অধিকারী জামাত না। ওই আসনটা কামাল ইবনে ইউসুফের 3 পুরুষ ধরে তারা ওইখানে নির্বাচিত হওয়া পরিবার। তো সেই অবস্থা, ওই দলীয় স্বার্থ, সে ভাবেনি যে জোট কি করে উপকৃত হবে, দলকে তার রাষ্ট্র পরিচালনায় কি করে অ্যাডভান্টেজ পাবে। এইভাবে এই ছোট থেকে বড় শুরু করে রাষ্ট্র পরিচালনায় যখন আসলো, আমার খুব লাগসই লাগলো না। কারণ আপনি কি বলতে চাচ্ছেন জনাব মুজাহিদ ইচ্ছা করে আত্মহত্যা করতে সেখানে গেছে? মানে জনাব মুজাহিদও তো একজন ভেটারান পলিটিশিয়ান, তারও তো একটা আন্দাজ থাকা দরকার। সে জানতো যে সেবার আওয়ামী লীগের এত দুরবস্থা, সেখানে সে নির্বাচনে পরাজিত হলেও পরে সে কোটায় মন্ত্রী না হলেও অঘোষিত এমপি থাকবে। কেন দরকার? একজন মানুষ, তার পরিবার পুরুষানুক্রমে বছরের পর বছর অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে নির্বাচিত হচ্ছে, সে দলকে জোটকে জিম্মি করে নেওয়াটা, এটা তার স্বার্থ। জিম্মি করে নিছে না বিএনপি নেতৃবৃন্দের মনে হয়েছে যে চৌধুরী কামাল ইবনে ইউসুফের জিম্মি করে, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, জিম্মি করে নিয়েছে।
এবার পারলে বিএনপি হাইকমান্ডে যোগাযোগ করে সত্যতা যাচাই করেন। ডক্টর সাইদ যাচাই আপনাকে করেন। অনেক ধন্যবাদ। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। অনেক ধন্যবাদ। আমাদের একটু শেষ প্রশ্নটা একটু করতে হচ্ছে আপনাদের। আমি একটু অ্যাডভোকেট রাসেলকে এটা বলি যে জামায়াতের সাবেক আমির জনাব গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল আজমিকে আমরা দেখলাম জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এই দেখা করার আসলে নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে কোনো প্রভাব আছে কিনা আপনি কি মনে করেন? আর আমি আপনাকে আবার একটা অনুরোধ করব যে আপনি যে কথাগুলি আপনি মনে করেছেন যে আপনি বলতে পারেন নাই সেগুলো আপনি বলেন, কারণ এগুলো হয় কি এগুলো একটা হিসাবে রয়ে যায় যে আমি আপনাকে, কিন্তু আপনি আবার অনুষ্ঠান দেখেন আমি কিন্তু সায়ন্তকেও অনেক প্রশ্নই করছি ইন বিটুইন, কিন্তু এটা আসলে বোঝা যায় না, নিজেকে করলে বেশি যত বোঝা যায়। হাউএভার আপনার যতক্ষণ বলতে ইচ্ছা করে আপনি এটা বলেন, ব্রিগেডিয়ার আজমিকে এটা বলেন, আর বাকিটা আপনি বলেন। আমি চুপ করলাম। আমি প্রথম কথা হচ্ছে আমি আমার যারা দর্শক আছে আমি আপনাকে ব্লেম দিই নাই, আমি আপনাকে ভালোবাসি বলে বলেছি। জি জি, আপনিও আমাকে ভালোবাসেন বলেই প্রত্যেকটা প্রশ্নের উপরে প্রশ্ন করেছেন, কারণ আপনার ভালো লাগছে, ঠিক আছে, কারণ এটা জমছে। আর আপনি তো জমানো মানুষ, হ্যাঁ আপনি তো জমানো মানুষ, আপনার যখন জমছে আপনি আরো প্রশ্ন করছেন। প্রশ্নের উপর মানুষ প্রশ্ন কখন আসে, যে শান্ত ভাই বলেছে না যে আমাদের আপনি যে প্রশ্নটার আগ্রহটা তৈরি হয় কখন, যখন আপনার প্রশ্নের উপর প্রশ্ন করবেন, প্রশ্নের উপর প্রশ্নের উত্তর হবে, এরপর এটাই তো জমা। এটাকে আমি নেগেটিভলি বলিনি। আমি প্রথম কথা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনার সম্মান রেখে আমি নেগেটিভলি বলিনি, আমি খুব সম্মান রেখে বলেছি যে আপনি আমাকে ভালোবেসেন বলে এই প্রশ্নের উপর প্রশ্ন করেছেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আর শাহেন্ত ভাই আপনার বড় মানুষ, এই জন্য ওনার কাছে বেশি প্রশ্ন করেন না, কারণ ওনার কাছে বেশি প্রশ্ন করলে উনি খুব গম্ভীর মানুষ। সেইটা আমি মেনে নিলাম। আপনি যদি আমাদের এই শেষ প্রশ্নটা যদি আপনি একটু বলতেন, আর আপনার যদি ফিনিশিং কথা আছে কোনো কিছু বলেন, আমরা সায়ন্ত থেকে এক লাইন শুনবো, কারণ সায়ন্ত কবি মানুষ, লেখক মানুষ, এক লাইনে হয়তো আজকের অনুষ্ঠান শেষ করতে পারবে, কিন্তু আপনি একটু বেশি করেই বলেন। জনাব গোলাম আজমের যে ছেলে আছেন ব্রিগেডিয়ার আজমি, ওনার দেখা করাটা জনাব তারেক রহমানের সাথে, সেটা কোনো পলিটিক্স, উনি শুধু উনি একটা বই লিখেছেন, উনি যখন আয়নাগরে ছিলেন একটা বই লিখেছেন। এই বইটা উনি শুধুমাত্র তারেক রহমান সাহেবকে দেন নাই, তারেক রহমান সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে বর্তমানে যারা লিডিং পজিশনে আছে, বর্তমানে যারা যে দলগুলার মানে লিডিং পজিশনে আছে, মানে যার প্রত্যেকের কাছে উনি এটা গিফট করেছেন। কারণ উনি এজন্য এটা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন যে আমি কিভাবে করেছি, তারপরে তারেক রহমান সাহেবকে দিয়েছেন। হয়তো এমনও হতে পারে তারেক রহমান সাহেবকে দেখাচ্ছেন যে এই যে আয়নাগর, এই ভবিষ্যতে যেন এই আয়নাগর যেন তৈরি না হয়, এটার কারণে একটা মানুষের জীবন যে কত বিভীষিকাময় হয়। জামায়াত নেতা ডাক্তার দিয়েছেন, হ্যাঁ ডাক্তার শফিকুর রহমানকেও দিয়েছেন, সবাইকে দিয়েছেন। এবং হাদিকেও আপনি ছবি হয়তো দেখেছেন, হাদিকেও উনি যখন হাদি জীবিত ছিল তখন হাদিকেও দিয়ে আসছিলেন ইনকিলাব মঞ্চে, যাতে বইটা রাখা হয়, রাখলে যারা পাঠক আসবে তারা পড়বে, পড়ে যে একটা বিভীষিকাময় 17-18 বছর একটা বিভীষিকাময় একটা অবস্থা ছিল, সেই অবস্থাটা তরুণ প্রজন্ম জানবে, যাতে ভবিষ্যতে কোনো কেউ স্বৈর শাসক না হয়। এই জন্য উনি প্রত্যেকের কাছে গিয়েছেন। এটা শুধু তারেক রহমান সাহেবের কাছে গিয়ে স্পেশাল এমন কিছু না। যদি তারেক রহমান সাহেবের কাছে না দিতেন, বরং আমি প্রশ্ন করতাম যে আপনি ওনাকে কেন দেন নাই, আপনার তো সকলের কাছে দেওয়া উচিত। সেই ধারাবাহিকতা দিয়েছে, এটাকে আমার কাছে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভোটের রাজনীতিতে এটার কোনো প্রভাব আছে, মানে আজমি সাহেব? না, ভোটের রাজনীতিতে আমি তো মনে করি আপনার রয়টার্সকে জামাতের আমির যে বলেছেন 5টা বছর ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছেন। ইউনিটি গভর্নমেন্টটা আসলে ইউনিটি গভর্নমেন্ট বলতে আমি যেটা বুঝি আর কি, ইউনিটি গভর্নমেন্ট আমরা তো আসলে বিরোধী দলকে মানুষ মনে করি না। আমি মনে করি বিরোধী দলকে নিঃশেষ, মানে বিরোধী দল মানে হচ্ছে সে তার কোনো অধিকার থাকবে না, সেই বাইরে থাকবে না, সে জেলে থাকবে, তার বিরুদ্ধে হামলা হবে, তার বিরুদ্ধে হাজারো মামলা হবে। এই যে গত শেখ হাসিনা যেভাবে বিরোধী দলকে অ্যাড্রেস করা হতো, যে বিরোধী দল বলতে তার অফিস খোলার কোনো ক্ষমতা নাই, সে অফিস খুলতে পারবে না, তাই সেই রাজনীতি কোনো মিছিল মিটিং করতে পারবে না, এটা না করা। এই জাতীয় সরকারের জাতীয় সম্পদে তারেক সাহেবই সবার আগে দিয়েছেন, তাই না? প্রথমে দিয়েছেন উনি যখন লন্ডনে ছিলেন। আমি সেটা বলেছিলাম, আমি শাহিদ ভাইয়ের সাথে আমি গতকালই টকশোতে আমি সেটা বলেছিলাম যে তাই তারেক রহমান সাহেব যখন খারাপ অবস্থা ছিল তখন কিন্তু উনি গভর্নমেন্টের কথা বলেছেন। এখন দুঃসময়ে আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন, ইউনিটি গভর্নমেন্ট না বলেন তাহলে এটা আপনার আগের কথা থেকে আপনি ফেরত আসছেন, সেটি হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে খালিদ ভাই, আপনি যেটাই বলেছেন, আমি মনে করি এই যে না বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে তৈরি করার জন্য হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন বিএনপি কিন্তু অলরেডি না ক্যাম্পেইন শুরু করেছে, যদিও ওপেনলি ওনারা বলছেন যে আমরা হাঁয়ের পক্ষে আছে। আপনি রিসেন্টলি কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, বিএনপি নেতা বলছেন, আওয়ামী লীগদেরকে বলছেন যে তোমরা যারা আওয়ামী লীগ আছো তোমরা এখন কিন্তু তোমাদের দল স্থগিত আছে, ভবিষ্যতে তোমরা যদি ওইরকম স্থানীয় নেতাদের ভিডিও ভাইরাল ধরলে আপনাদের স্থানীয় নেতারা চট্টগ্রামে বা যাদের নাম একটু মোগল বাদশাদের নামে তারা যে কি কথা বলে সে নিশ্চয় আবার শুনবেন আর কি। মানে স্থানীয় নেতাদের স্থানীয় নেতাও না, উনি অনেক বড় নেতা।
আপনি যখন প্রতিফলন দেখেন, আপনি যখন আপনি শুধু ব্যালট পেপারে যে পোস্টাল ব্যালট আমি নিয়ে কথা দেখলাম বলছেন, যে পোস্টাল ব্যালটের স্পষ্টভাবে যারা আমার ইন্টারপ্রিটেশন মিডল গত ইস্টে 2-3 আছে, দিন ধরে মিডল আমার ইস্টে যারা আছে তারা হচ্ছে না ভোট দিয়ে, হ্যাঁ না ভোট দিয়ে বিএনপি কে ভোট দিয়ে সেটাকে প্রচার করা হচ্ছে। তার মানে এটা আপনি সবকিছু বলে যে আকলে মন্দা ইশারা বাসদ, বেকল মন্দা নাঠুসা বাসদ। আকল মানলে ইশারা দিলে হয়, ইশারা দিলে বোঝা যায় যে বিএনপি যে হায়ের পক্ষে নেই, হায়ের পক্ষে নেই, এটা ইশারা দিলেই বোঝা যাচ্ছে, আপনারা কারণ এটা তারা শুরু থেকেই ছিল আপনারা না। এটা বলতেছেন, কিন্তু আপনি এটা মানে আমি বিএনপির লক্ষণ দেখে বুঝি। কারণ হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন না দেওয়ার কোনো সুযোগ নাই, এদিকে নজরুল ইসলাম খানের সাথে যখন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, তার সঙ্গে যখন ইলেকশন ইয়ার দেখা হয়েছে, তিনি বলছেন যে আমরা না হায়ের পক্ষে বলছেন, কিন্তু সাংবাদিকদের সামনেই বলছেন। আর কয়দিন পর আপনারা এগুলি বলবেন, 2 দিন পরে দেখবেন বিএনপি আরো জোরে সোরে হায়ের প্রচারণায় নামছে, তখন তো আর না কি না, বলবেন এটা তখন? নামা দরকার, হ্যাঁ নামা দরকার, সবাই নামা দরকার, Okay. সবাই নামা দরকার, শুধুমাত্র বিএনপি, আমি মনে করি সবাই নামা দরকার। এই যে আমরা যে বলছি, বলার কারণে যদি বিএনপি নামে, হ্যাঁ। তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে, আচ্ছা বাংলাদেশের জন্য ভালো, ভবিষ্যতে স্বৈরশাসক তৈরি হবে না। ওকে আমরা যে আপনি অধিক ক্ষমতা কিন্তু মানুষের স্বৈরশাসক বানিয়ে দেয়। রাইট এই যে ব্যালেন্স অফ পাওয়ার, দ্বিকক্ষ বিশিষ্ট গভর্নমেন্ট যেটা, হ্যাঁ। দ্বিকক্ষের বিরুদ্ধে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, তো তার মানে যদি জয়লাভ না করে, তাহলে দ্বিকক্ষ হবে না। Right. আর দ্বিকক্ষ যদি না হয়, হ্যাঁ। তাহলে মাত্র 39% ভোট পেয়ে আপনি 260 আসন পাবেন, আর 40% ভোট পেয়ে আপনি মানে মাত্র 60 আসন পাবেন। এমনই হচ্ছে তো। দ্বিকক্ষের ব্যাপারে তো কেউ আপত্তি জানায়, মানে দ্বিপক্ষে পিয়ার, তাই তো? না না, দ্বিকক্ষ যদি দ্বিকক্ষ উচ্চ কক্ষে পিয়ার এর কথা আসছে, হ্যাঁ পিয়ারের উচ্চ কক্ষে পিয়ার যদি জয়লাভ, পার্সেন্টেজের ভিত্তিতে, যদি আপনার না উচ্চ ভোটে- কক্ষে হ্যাঁ, উচ্চ কক্ষ করতে তো যদি না ভোট, বিএনপি সবার আগে উচ্চ কক্ষের কথা বলছে, উচ্চ কক্ষের ক্ষেত্রে তো আর হ্যাঁ, কোনো কিন্তু যদি দ্বিধা নাই। কিন্তু যদি না ভোট, কিন্তু আপনার যদি না ভোট যদি জয়লাভ করে, তাহলে তো আর সেটা হবে না, যে সরকারটা হবে না, কে যে বলছে সরকারগুলো তো উচ্চ হবে না। কক্ষ করবে না, না কে ভোট বলবে? হলে? মানে এইটা তো না, কিভাবে- এটা তো কিভাবে জোর করবে? করে, আপনি এটা তো তো- জোর। আপনি তো 31 দফায়, এখনই বলে দিচ্ছেন, আপনি 31 দফায় যেটা বলেছেন সেটাও তো আপনি পালন করছেন না। ব্যালেন্স অফ পাওয়ার, যে রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধি করা, সেই ক্ষমতা বৃদ্ধির মধ্যেও তো আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে আছেন। আপনি বেসিক যত সংস্কারগুলো আছে, প্রত্যেকটা সংস্কার নোট অফ ডিসেন্ট আছে, প্রত্যেকটা সংস্কার নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি একাধিক ক্রমে না, পুরো জীবনে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা সাইন করে দিছে। এর চেয়ে বেশি আর কি করবে বিএনপি? এটা ওনাদের 31 দফায় আছে। এটা 31 এটা- দফায় এটা- পরপর 2 বার আছে। উনারা যেটা বাড়তি করছে সেটা হচ্ছে কখনো পারবে না, সেটা করছে। পারবে না। হ্যাঁ, এটাকে তো নোট অফ ডিসেন্ট, কিন্তু হ্যাঁ, বেসিক তারপরে জায়গাগুলো নোট হচ্ছে অফ যে ডিসেন্ট দিয়েছে। ব্যালেন্স অফ পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে আপনি কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুইটা দ্বৈত শাসন করতে চান? মানে না, যাই হোক, দুইটা এগুলি শাসন না। এগুলি সংসদে দুইটা শাসন আলোচনা না। না করে, সংসদে আলোচনা না করে এগুলি করা ঠিক হবে না। এইটা যেই নোট অফ ডিসেন্টগুলি আছে, আপনিও খুব ভালো করে জানেন, আপনি আইনজীবী, এই সারা জীবন হয়তো আপনাদের সুবিধা হবে, অনেক মামলা মোকদ্দমা আসবে আপনাদের কাছে, বুঝছেন? এইগুলি নিয়ে আপনারা, কিন্তু অন্য মানুষের অনেক অসুবিধাও হইতে পারে। হাওয়েভার, তবু আমরা আশা করব যে যেহেতু জুলাই সনদের মধ্যে বা জুলাই ঘোষণার মধ্যে সবগুলি রাজনৈতিক দল, আমাদের প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে একটা সংস্কার কমিশন হয়েছে, সংস্কার কমিশনের নেতৃত্ব সব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসী ছিলেন, কিন্তু আলী রিয়াজ সাহেব কো চেয়ারম্যান হিসেবে সেইগুলি সবগুলি এটা দেখছেন। আমাদের মনির হায়দার ভাই ছিলেন, অনেক কথাবার্তা, অনেক কিছু হয়েছে, কিন্তু অনেক দলের সাথে অনেক কথা হয়েছে। এটা একটি কিছুটা ফল বয়ে আনুক, আমরা এই সংস্কারগুলি বাস্তবায়িত হতে দেখি, গণভোটেও যেন এটা প্রতিফলন দেখি। আমরা ডক্টর সায়ন্তকে দিয়ে শুরু করছিলাম, কিন্তু ডক্টর সায়ন্তকে, যেহেতু ডক্টর সায়ন্তের মনে হয়েছে যে আমরা ওনার সঙ্গে একটু কম কথা কইছি, সেই জন্য উনিই শেষ করুক আজকে। আপনি এটা শেষ করেন। আমরা তরুণ আইনজীবী রাসেলকে আমরা শুনছি, আপনি গণভোট নিয়ে যদি আর কোনো কিছু বলেন। না ঠিক আছে, কথা তো বহু বছর ধরে বলছি, এখন একদিন একটু কম বা বেশিতে এমন কিছু এসে যায় না। তো কথা হচ্ছে গিয়ে গণভোটের প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে হা জয়যুক্ত হলে বিএনপির হারানোর কিছু নাই, বরং বিএনপির 31 দফার বেশিরভাগ যেহেতু এই সনদের মধ্যে আছে, হা জয়যুক্ত হলেও যে অল অন সাডেন সব বাস্তবায়ন করতে হয় এমন তো নয়, পর্যায়ক্রমে করবে। সেই ক্ষেত্রে বিএনপির যেগুলোতে প্রায়োরিটি বলেই দিয়েছে যে 31 দফার মধ্যে ম্যাচ করে যেগুলো, সেগুলো আগে করবে এবং পর্যায়ক্রমে করবে। এতে খুব হারানোর কিছু আছে বলে আমি মনে করি না, এবং যথেষ্ট সময়ও পাবে। ফলে রাষ্ট্র সংস্কারের পক্ষে যেহেতু বিএনপি প্রথম উচ্চকণ্ঠ হয়েছে, লিখিতভাবে পুস্তক প্রকাশ করে জনমত গঠন করেছে, এইখানেও তাদের হ্যাঁ জয়যুক্ত হলে বা হ্যাঁ পক্ষে থাকলে হারানোর কিছু আছে বলে আমি মনে করি না, বরং তাদের অর্জনের বিষয় আছে। এক, দুই হলো জি আর একটু বলবেন? আচ্ছা, তাহলে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করেন ডক্টর শান্ত, আমাদের আর। হ্যাঁ, দ্বিতীয় হলো গিয়ে এই নানান সময় নানান প্রশ্ন আসে, অতীত বর্তমান ঘাটাঘাটি না করা। আপনি যথার্থই বলেছেন যে
অতীতের উপর ভিত্তি ধরে বর্তমান রচিত হয় এবং বর্তমানের উপর ভর করেই ভবিষ্যৎ রচিত হবে। সুতরাং আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনোটাকে অস্বীকার করতে চাই না, একটা দিয়ে আরেকটাকে ঢাকতে চাই না। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার বাংলাদেশের জন্মের ইতিহাস। আমি জন্মের ইতিহাসকে ভুলে যেতে দেব না। ভুলে যারা যাবে তাদের সঙ্গে আমি নাই। বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক মুভমেন্টে যারা পজিটিভ ভূমিকা রেখেছে সেইটাকে আমার অ্যাক্রিডিট করতে হবে, যখন যারা যতটুকু করেছে। আর সর্বাগ্রে 24কেও আমাকে আপহোল্ড করতে হবে। সুতরাং এই সব কয়টা যারা করবে, আমি চাই মানুষ যেন তাদের পক্ষে থাকে। থ্যাংক ইউ। অ্যাডভোকেট রাসেল কি এক লাইন বলবেন? এক লাইন বলেন। এক লাইনে আমি মনে করি 71-24 হচ্ছে 71-এর ধারাবাহিকতায়। আমাদেরকে যারা 71-কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। 71-এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।